রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, যাচ্ছে। ওকে। স্ক্রিনটাই শেয়ার করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লাইট ম্যানেজমেন্ট ইন সোলার সেল। ঠিক আছে। আচ্ছা, এবং এটা খুবই একটা ক্রুশাল ইস্যু, কারণ আমরা জানি যে এটা যেহেতু ফটোভোল্টাইক ডিভাইস, মানে ফোটন থেকে ভোল্টেজে কনভার্ট করতেছে। সো এখানে অবশ্যই ফোটনের ম্যানেজমেন্ট আছে। লাইট লাইট মানে তো ফোটন। যে ফোটনটাকে আমরা কিভাবে ম্যানেজ করতেছি বা ইউটিলাইজ করতেছি এই সোলার সেলে, সেটা একটা ক্রুশাল ইস্যু। হ্যাঁ, এখন এখানে আমাদের যদি বলি যে কনভেনশনাল ফটোভোল্টাইক সোলার সেলে, এখানে একটা জিনিস আমাদের জন্য, একটা জিনিস মানে দুইটা জিনিস থেকে আসলে লাইট ম্যানেজমেন্ট করা যায়। একটা হচ্ছে সোর্স, আর একটা হচ্ছে আমার যে ফটোভোল্টাইক সেলটা আছে। এখন আমরা যদি থার্মো ফটোভোল্টাইক্স এর দিকে যাই, সেক্ষেত্রে আসলে আমার সোর্স এবং সেল দুটাতেই আমার হাত দেওয়ার জায়গা আছে, কারণ সেখানে আমি চাইলে সোর্সটাকেও চেঞ্জ করতে পারবো, বা সেটা টেম্পারেচার চেঞ্জ করতে পারবো, স্পেকট্রাল রেসপন্সটা চেঞ্জ করতে পারবো। কিন্তু যেহেতু আমরা এখানে সোলার সেল নিয়ে কথা বলতেছি, কনভেনশনাল সোলার সেল, দ্যাট মিনস সানকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। সো আলটিমেটলি সেটার উপর আমাদের হাত নাই। তো আমরা এখানে যেটা লাইট ম্যানেজমেন্ট করব সেটা হচ্ছে শুধুমাত্র সেলের ভিতর। ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি যে বেসিক যে জিনিসটা আমরা রিক্যাপ করি যে আসলে কি হয় একটা সোলার সেলে। ইউজুয়ালি তো একটা মানে সোলার সেল, যেটা থিন ফিল্ম সোলার সেলই হোক, বা যেটা একটা ফাইনাইট থিকনেসের একটা সেল হবে, এবং সেটা একটা সাবস্ট্রেটের উপরে থাকবে। সো এখানে বেসিক্যালি ফোটন ফ্লাক্স আসবে একটা পার্টিকুলার এনার্জিতে, যেটাকে আমরা বলতেছি এট দ্য সারফেস। এটাকে আমরা ডিনোট করতেছি বিএসই দিয়ে। ই হচ্ছে এনার্জি। তো এই বিএসই, এটা নর্মালি একটা এনক্যাপসুলেশন থাকে একটা সেলের উপরে, গ্লাস এনক্যাপসুলেশন বা যে কোনো ধরনের একটা এনক্যাপসুলেশন থাকে। সো এই এনক্যাপসুলেশনটা দিয়ে প্রপাগেট করার পরে, পাস হওয়ার পরে, সে এখানে সার্ফেসে পৌঁছাবে, সোলার সেলের সার্ফেসে পৌঁছাবে। এবং এখান থেকে আমরা এটাকে ভলিউমে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, যেটা হচ্ছে বিইএক্স। ঠিক আছে, এটা পার মিটার স্কয়ার, এটা পার মিটার কিউবে। তাহলে আমরা এটাকে বিভিন্ন পজিশনের রেসপেক্টে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি। তার মানে এখান থেকে এখানে যেটা হচ্ছে যে বিএসসি টা সার্ফেসে পড়তেছে, এখান থেকে আবার ওয়ান মাইনাস আর, যেটা হচ্ছে যে এখান থেকে ওয়ান মাইনাস আর কেন হবে, এটা তো আরই হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে এখানে কেন এটা আর না লিখলো, ওয়ান মাইনাস আর লিখলো, এটা আমি বুঝলাম, এটা ভুল আছে। আর হওয়ার কথা, হ্যাঁ, কারণ রিফ্লেক্ট যেটা হবে সেটা তো আর, ওয়ান মাইনাস আর তো অ্যাবসর্ব। আচ্ছা, যাই হোক। তো এটা যেটা হচ্ছে যে অ্যাবজর্ব যেটা হবে সেটা হচ্ছে কি আসলে আর, যদি হচ্ছে কি আর হচ্ছে আমার এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, মানে বিএসসি টা ছিল আমার ইনপুট। তো এখান থেকে আর যদি রিফ্লেক্ট হয়ে যায়, তাহলে থাকলো কত, ওয়ান মাইনাস আর ই। এবং ই হিসেবে কেন লেখা হচ্ছে এখানে, কারণ আসলে রিফ্লেক্টিভিটিটাও অ্যাজ এ ফাংশন অফ এনার্জি। ঠিক আছে, মানে এটা রিফ্লেক্টিভিটিটাও ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে। তো এখানে ওয়ান মাইনাস আর এটা হচ্ছে আমার, যেটা হচ্ছে সার্ফেসে ঢুকতেছে। এটা ঢুকতেছে, এবং এটাকে আমরা আমরা আগেও দেখছিলাম যে ইয়া হিসাবে, এটা যদি আমরা এই এজ এ ফাংশন অফ ডিস্টেন্স যদি এটাকে আমি করি, তাহলে আলফাটা ছিল আমার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে আহ, যেটা ছিল যে, আচ্ছা, এই জিনিসটা এখানে ইকুয়েশনটা মনে হয় এখানে আমি এত ডিটেলসে দেখাইনি। আচ্ছা, এটা আমি একটু ইয়া থেকে দেখাচ্ছি, বই থেকে দেখাই। বইয়ের মধ্যে এই পার্টটা আরেকটু ডিটেল আছে। আচ্ছা, হ্যাঁ, মানে এই কথাটা আমি বলতেছিলাম যে বিইএক্স টা আসলে কি, তাহলে বিইএক্স মানে যে কোনো একটা পজিশনে আমরা ধরে নিতেছি যে এটার ভিতরে আসলে বিইএক্স হচ্ছে, যেটা হচ্ছে এই এক্স পয়েন্টে, হ্যাঁ। তাহলে বিইএক্স টা হবে ওয়ান মাইনাস আর ই, যেটা হচ্ছে আর ই তে রিফ্লেক্ট হয়ে গেল, তাহলে ওয়ান মাইনাস আর এটা হচ্ছে এটার ভিতরে ঢুকলো। তাহলে ওয়ান মাইনাস আর ই বিএসই, যেটা হচ্ছে এখান থেকে যাচ্ছে, এবং এটা হচ্ছে যে কোনো একটা পজিশন আমরা যদি দেখি, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন করতে হবে জিরো থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা ই এক্স প্রাইম ডিএক্স প্রাইম। ঠিক আছে, কারণ আলফাটা এজ এ ফাংশন অফ পজিশন এবং এনার্জি রেসপেক্ট আমরা দেখি। কিন্তু ইউজুয়ালি আমরা যেটা করি যে আমরা অ্যাবজর্পটিভিটিটাকে, আমরা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটাকে আমরা নরমালি একটা ডিস্টেন্সের রেসপেক্ট আমরা এটাকে ফাংশন দেখাই না, আমরা এটাকে শুধুমাত্র এনার্জি রেসপেক্টে দেখাই। আচ্ছা, তো যাই হোক, এখন তাহলে এটা বোঝাই যাচ্ছে যে বিইএক্স টা হচ্ছে এই পজিশনে যেটা আমার অ্যাবজর্ব হচ্ছে ইএক্স এক্স পয়েন্ট। ঠিক আছে।
আচ্ছা, তাহলে জেনারেশনটা কি হবে? জেনারেশন হচ্ছে, তাহলে এটার সাথে যদি আমি আলফা ইএক্স দিয়ে গুণ করি, তাহলে এটা পার ইউনিট রেটে, যেটা হচ্ছে আমার ভলিউম জেনারেশন অফ ইলেকট্রন ভন পেয়ার। এটা অবশ্যই ব্যান্ড গ্যাপের এনার্জির উপরও ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি দেখি যে এফ অ্যাবজর্পশন, মানে ফ্র্যাকশন অফ দা ইনপুট ফোটন ফ্লাক্স যেটা অ্যাবজর্ব হচ্ছে, সেটা আসলে কি? এটাকে এভাবে লেখা যায় যে, তাহলে আমার এখানে মানে টোটাল ইনপুট ছিল বিএসই, ঠিক আছে? ও আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে, একটা জিনিস হচ্ছে যে এই যে ওয়ান মাইনাস আর ই, হ্যাঁ, ওয়ান মাইনাস আর ই, এটা তো একটা হচ্ছে যেটা হচ্ছে যে এখান থেকে ঢুকলো, ঠিক আছে? এবং এখান থেকে যেটা এই পয়েন্টে যেটা ঢুকলো, এই এক্স মানে এক্স জিরো, 0 পয়েন্ট, হ্যাঁ 0 পয়েন্টের সমস্যা নিচ্ছে, মানে জিরো থেকে এইটুকুর মধ্যে টোটাল যেটা অ্যাবজর্ব হচ্ছে, সেটাই তো হচ্ছে আমার কি আসলে টোটাল অ্যাবজর্পশন। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, এভাবে যদি খেয়াল করি, তাহলে এই পয়েন্টটা আসলে কতটুকু ঢুকছে? ওয়ান মাইনাস আর, ওয়ান মাইনাস আর নাকি, হ্যাঁ ওয়ান মাইনাস আর ই, হ্যাঁ এই পয়েন্টে ছিল কত? ওয়ান মাইনাস আর ই বিএসসি, ঠিক আছে? আর এই পয়েন্টে এই এই যে এখানে যেটা ছিল, এটা তো আর এটা আসলে কি ছিল? এটা ছিল বিইডাব্লিউ, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে ফোটন ফ্লাক্স ছিল ওয়ান মাইনাস আর আর বিএসসি, আর এই পয়েন্টে ফোটন ফ্লাক্স ছিল বিইডাব্লিউ, হ্যাঁ। তাহলে এই দুটার যে ডিফারেন্সটা, এটা হচ্ছে আসলে এই ফ্র্যাকশনটা এটার ভিতরে অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে? এটাকে নিচে বিএসসি দিয়ে ভাগ করছে, তো বিএসসি দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস আর বিএসসি, তো বিএসসি বিএসসি কাটা যাবে, সো এটা এই জন্য এখানে এভাবে লিখছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার আসলে অ্যাবজর্পশনের যে পার্টটা, সেটা। আর ট্রান্সমিশনটা কি হবে? এই যে বিইডাব্লিউ, এটা হচ্ছে আসলে এখান থেকে ট্রান্সমিট হয়ে চলে গেছে, তো বিইডাব্লিউ বাই বিএসসি, আমার মনে হয় এটা এই জন্য বোঝা গেছে, হ্যাঁ। এই যে এইভাবে লেখছে, তো এটাকে এরপরে যেটা করছে ওরা ওয়ান মাইনাস আর, এই জিনিসটাকে ওরা একটু এক্সপ্রেশনটা ভেঙে লিখছে, যে বিএসসি কি ছিল, আর এই বিইডাব্লিউ এর যে এক্সপ্রেশনটা আছে, হ্যাঁ, এই বিইডাব্লিউ এক্সপ্রেশনটা যদি আমরা এখানে ভেঙে লিখি, তাহলে আবার এরকম একটা ফর্মুলেশন আসবে, ঠিক আছে? এখন কি বোঝা গেছে জিনিসটা যে কিভাবে আসছে এটা? কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন এটার ব্যাপারে। এটা জাস্ট সিম্পল সিম্পলিফিকেশন ক্লিয়ার। হ্যাঁ বলেন, কোনো কোয়েশ্চেন? তার মানে অ্যাবজর্পশন, ফ্র্যাকশন অফ অ্যাবজর্পশন বা অ্যাবজর্পশন কতটুকু হচ্ছে, এটা হচ্ছে যে আমার ইনপুট ফ্লাক্স বাই অ্যাবজর্ব ফ্লাক্স। আর ট্রান্সমিশন হচ্ছে যে ট্রান্সমিটেড ফ্লাক্স বাই অ্যাবজর্ব টোটাল ফ্লাক্স। যাই হোক, আলটিমেটলি এটাই বলতে চাচ্ছিলাম, লাইট ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাবজর্পশন, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের লাইট ম্যানেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে এই যে এফ এবিএস এটাকে বাড়ানো, আর এফ ট্রান্সমিশন এটাকে কমানো, ঠিক আছে? এবং এটা আমাদের কনসার্নটা আসলে ব্যান্ড গ্যাপের উপরেই হবে, কারণ ব্যান্ড গ্যাপের নিচে আসলে অ্যাবজর্পশন বাড়ায় আমার কোনো লাভ নেই, কারণ তখন এটা যদি অ্যাবজর্ব হয় কি হবে? হিটে কনভার্ট হবে, সো এটা আসলে আমার কোনো কাজে আসবে না, ঠিক আছে? সো আমার অ্যাবজর্পশনটাকে আমরা বাড়াতে চাই হচ্ছে ব্যান্ড গ্যাপের উপরে, যেটা আমার ইউজফুল পার্ট, ঠিক আছে? তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ব্যান্ড গ্যাপের উপরে অ্যাবজর্পশনটা বাড়ানো, ট্রান্সমিশনটা কমানো, আর ব্যান্ড গ্যাপের নিচে অ্যাবজর্পশন কমানো, ট্রান্সমিশন বাড়ানো। এটা হচ্ছে আমাদের লাইট ম্যানেজমেন্টের উদ্দেশ্য। আচ্ছা, তো এখন আমাদের বিভিন্ন রুট আছে যেটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? বিভিন্ন রুটের ভিতরে যেটা হচ্ছে যে ডিফারেন্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কোন স্ট্র্যাটেজিটা ইউজ করা হবে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন এখানে কিছু যদি এই ফিগারটা থেকে হয়তো কিছুটা অতটা ডিটেল বোঝাবে না, আমরা কিছু মানে নামগুলো একটু বলি। যেমন ফার্স্টে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ইউজ করতে পারি, ঠিক আছে? কনসেন্ট্রেশন ইউজ করা মানে কি? কনসেন্ট্রেশন ইউজ করা মানে হচ্ছে যে একটা কনসেন্ট্রেটর বা লেন্স ইউজ করে সানলাইটটাকে ফোকাস করা, একটা মানে একটা হায়ার এরিয়ার সানলাইটটাকে, যেটা কনসেন্ট্রেটর দিয়ে ফোকাস করে আমরা একটা লোয়ার এরিয়ার রিজনে এটাকে ফোকাস করবো, সো এখানে আমাদের লাইটটা কনসেন্ট্রেটেড হয়েছে, ঠিক আছে? অ্যাজ ইফ আমার সানটা আরো কাছে আছে, এরকম একটা জিনিস, ঠিক আছে? কাইন্ড অফ এরকম একটা ইয়া, সেটা সেটা ইউজ করা যেতে পারে, কনসেন্ট্রেশন ইউজ করা। একটা করা যেতে পারে যে রিফ্লেকশনটাকে কমানো যেতে পারে, রিফ্লেকশন কমানোর জন্য আমরা অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করতে পারি, এআরসি, এটা করা যেতে পারে। আচ্ছা, থার্ড আর একটা ওয়ে যেটা আছে সেটা হচ্ছে লাইট ট্র্যাপিং। আচ্ছা, লাইট ট্র্যাপিংটা কি? লাইট ট্র্যাপিং যেটা হচ্ছে যে এই লাইটটা একবার ঢুকলো, এরপরে এটাকে এমন ভাবে যদি আমি টেক্সচারিং করি এই সোলার সেলের ভিতরে স্ট্রাকচার গুলাকে বা সার্ফেস ইন্টারফেস গুলাকে, যেন এই লাইটটা ট্র্যাপ হয়ে যায়। দ্যাট মিনস সে শুধুমাত্র এখানে একবার, যেমন এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এই লাইটটা একবার ঢুকতেছে, সে একবার সিঙ্গেল পাথ দিয়ে সে পাস হয়ে অ্যাবজর্ব হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে এটাকে বারবার, এটাকে যদি এটা যদি রিফ্লেক্ট হয়ে আবার ফেরত আসে, আবার রিফ্লেক্ট হয়ে আবার ফেরত আসে, দ্যাট মিনস সে মাল্টিপল টাইমস সে একটা রিফ্লেকশনের ভিতর দিয়ে যাচ্ছে এই স্ট্রাকচারের ভিতরে, তাহলে এটা হচ্ছে আমার লাইট ট্র্যাপ, ঠিক আছে? মানে ট্র্যাপ হয়ে গেছে। তো এটা এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আরেকটা যেটা আছে, যেটা আমরা আজকে অত ডিটেলসে পড়বো না, এটাকে বলে ফোটন রিসাইক্লিং।
আসলে ফটোন রিসাইক্লিংটা আমাদের হাতে নাই খুব একটা। এটা যদিও এটা অনেকটা ডিপেন্ড করবে লাইট ট্র্যাপিং এর আর্কিটেকচারের উপরে, বাট এটা আসলে একটা ইন্টারনাল প্রসেস। শেষ ফটোন রিসাইক্লিংটা হচ্ছে আমরা যখন শক ইকুইজের লিমিট পড়ছিলাম বা ডিটেল ব্যালেন্স লিমিট পড়ছিলাম, তখন আমরা বলছিলাম যে একটা যে কোনো একটা বডি যেটা ফাইনাইট টেম্পারেচার আছে সেটা কি করে, ফোটন ইমিট করে থার্মাল রেডিয়েশনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়েটিভ রিকম্বিনেশনের কারণে। আচ্ছা, এখন এখানে যে কথাটা হচ্ছে যে এই যে আমরা রেডিয়েটিভ রিকম্বিনেশন হলে যে ফোটনটা ইমিট হচ্ছে, সেই ফোটনটা তো আসলে এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে প্রপাগেট করে সারফেসে আসতেছে। তো এরকম হতে পারে না যে এই ফোটনটা এখানে আসার পরে সে আবার রিফ্লেক্ট হয়ে ব্যাক করতেছে? দ্যাট মিনস এই যে 100% ফোটন যেগুলো রেডিয়েটিভ রিকম্বিনেশন হচ্ছে, হয়ে জেনারেট হচ্ছে, সেই সবগুলো ফোটন যে আসলে মেটেরিয়াল থেকে বের হয়ে যাবে এটা গ্যারান্টি কে দিবে? সো এরকম করা যেতে পারে যে এই ফোটন গুলোকে আবার রিসাইকেল করে আমরা আবার অ্যাবজর্ব করতে পারি, যেটাকে বলতেছি আমরা ফোটন রিসাইক্লিং। সো এটা রেডিয়েটিভ রিকম্বিনেশন রেটটাকে কমানোর একটা ওয়ে, বা রেডিয়েটিভ রিকম্বিনেশনের এফেক্টটাকে কমানোর একটা ওয়ে, এটা হচ্ছে ফোটন রিসাইক্লিং বলা হয়। তবে এটা আমরা আজকে খুব একটা দেখবো না, কারণ এটা আমাদের হাতে খুব একটা নেই। তবে আমরা দেখবো যে লাইট ট্রিপিং করলে ফোটন রিসাইক্লিং এর উপর কিছুটা এফেক্ট করে, কারণ ওই স্ট্রাকচারের ভিতর দিয়ে যেহেতু সে প্রপাগেট করবে, সো ওই ফোটনটা ওই স্ট্রাকচারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা সেটার ভিতর সে এক্সপিরিয়েন্স করবে এটা। আচ্ছা, আচ্ছা, এখন আমরা ফার্স্টে দেখি যে কিভাবে রিফ্লেকশনটাকে মিনিমাইজ করা যায়। আচ্ছা, রিফ্লেকশন মিনিমাইজ করতে গেলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমরা যেটা জানি যে একটা যে কোনো একটা ম্যাটেরিয়াল অপটিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড করে তার কমপ্লেক্স পারমিটিভিটির উপরে, বা যেটাকে বলা কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা কমপ্লেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দুইটার সাথে একটা রিলেশন আছে। যেমন হচ্ছে এন, আমরা যদি কমপ্লেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখি সেটা হচ্ছে কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্টের স্কোয়ার। ঠিক আছে, এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের স্কয়ার রুট হচ্ছে কমপ্লেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই কমপ্লেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে রিয়েল পার্টটা এটাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর ইমাজিনারি পার্টটাকে বলা হয় অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। এটা রিলেটেড টু অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স যে রিয়েল পার্টটা সেটা হচ্ছে আসলে একটা লাইটের, মানে একটা লাইট যখন একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে যাবে তখন তার ভেলোসিটি কিভাবে চেঞ্জ হবে, সে কতটুকু অ্যাঙ্গেল চেঞ্জ করবে, এগুলো ডিপেন্ড করবে তার রিয়েল পার্টের। আর এই সে কতটুকু অ্যাবজর্ব হবে এই মেটেরিয়ালের ভিতরে, এটা তার ইমাজিনারি পার্টের উপর ডিপেন্ড। ঠিক আছে, এটা তাদের রিলেশন গুলো এরকম। আচ্ছা, সো এগুলো আমরা হয়তো ম্যাটেরিয়াল যখন ডেটাবেজে দিব, আপনারা যখন লুমেরিক্যাল বা সিলভাকোটিকের যেটা ইউজ করেন, এটা তো হয়তো কিছু বিল্ট ইন থাকে, বা এনকে ফাইল দিতে হয়, সোপ্রা ডাটা, সোপ্রা ফাইল বলা হয় এগুলাকে, সিলভাকোটিক। এনিওয়েজ, এগুলো আপনাদের এতদিনে অলরেডি স্টাডি করে এগুলা জানার কথা। ওকে। তো যেটা হচ্ছে যে এখানে আমরা এন আর কে এর রিলেশন গুলো দেখলাম যে কার সাথে কোনটা ফিজিক্যালি রিলেটেড। আচ্ছা, তাহলে এখন এই যে যেহেতু আমাদের ডিফারেন্স ইন রিফ্লেকটিভ ইন্ডেক্স ডিটারমাইন দ্য রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন অফ দ্য লাইট এট দ্য ইন্টারফেস বিটুইন টু মিড, তার দ্যাট, এটা তাহলে বোঝা যাচ্ছে যে যখন দুইটা ম্যাটেরিয়ালের ইন্টারফেসে যখন লাইট আসবে, সে কি রিফ্লেক্ট হবে না রিফ্র্যাক্ট হবে না ট্রান্সমিট হবে, এটা তো আসলে ডিপেন্ড করবে কতটুকু রিফ্লেক্ট হবে কতটুকু, এটা তাদের রিফ্লেকটিভ ইন্ডেক্স এর উপর ডিপেন্ড। ঠিক আছে, এখন আমরা যদি একটা থিন ফিল্ম চিন্তা করি, তাহলে থিন ফিল্ম বলতে এখন যেটা হচ্ছে যে এখানে আহ, যেটা হচ্ছে যে লাইটের ওয়েভলেন্থের রেসপেক্টে যদি আমার এই থিন ফিল্ম বলতে যা জিওমেট্রিক যে ডিমেনশন গুলো এটা যদি অনেক বড় হয়, ঠিক আছে, তাহলে এখানে আমরা লাইটটাকে একটা কোহারেন্ট ওয়েভ হিসেবে চিন্তা করতে পারি, এবং এখানে আমরা মানে এটাকে তার ওয়েভ নেচার হিসেবে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, এবং ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলোকে আমরা সলভ করতে পারি টু ফাইন্ড দিস অ্যামপ্লিটিউড অফ ট্রান্সমিটেড এন্ড রিফ্লেক্টেড ওয়েভস। ঠিক আছে, সো ইন দ্য সিম্পলেস্ট কেস দ্যাট অফ এ প্লেন বাউন্ডারি, এখন যদি আমরা দুইটা মেটেরিয়াল যদি পলিশড সারফেস হয়, প্লেন বাউন্ডারি হয়, এবং তাদের যদি ইয়াটা হয় হচ্ছে রিফ্লেক্টিভ ইন্ডেক্স গুলো হয় N0 and NS, তাহলে লাইট স্ট্রাইকিং এট দ্য ইন্টারফেস যদি নর্মাল ইনসিডেন্স হয় তাদের ভিতরে, এবং এখানে আমরা কোনো পোলারাইজেশন এখনো বলতেছি না, আমরা জাস্ট বলতেছি যে এটা নর্মাল ইনসিডেন্টে হচ্ছে, কারণ পোলারাইজেশন আসবে অ্যাঙ্গেলের ক্ষেত্রে, তো পোলারাইজেশন এখানে এফেক্ট করবে না। লাইট স্ট্রাইক করলে যদি ইন্টারফেসে নর্মাল ইনসিডেন্সে করে, তাহলে সেক্ষেত্রে N0 মাইনাস NS বাই N0 প্লাস NS, এটা রিফ্লেক্টেড পাওয়ার। ঠিক আছে, এবং এটার সাথে ওই যে ফ্রেনেল অ্যামপ্লিটিউড রিফ্লেকশন কোএফিসিয়েন্টের রিলেশন আছে, এটা আমরা পরে দেখব। হ্যাঁ, এখন আপাতত আমরা রিফ্লেকশন মানে পাওয়ারের কতটুকু রিফ্লেকশন হবে এটার পার্সেন্টেজটা আমরা দেখতেছি, এটা কিন্তু পাওয়ারের পার্ট, নট অ্যামপ্লিটিউড। সো এটা স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার N0 মাইনাস NS বাই N0 প্লাস NS স্কোয়ার। আচ্ছা, এখন যদি এটা অবলিক ইনসিডেন্সে চলে আসে, তখন এখানে আবার পোলারাইজেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার চলে আসে। ঠিক আছে, যদি এটা অবলিক ইনসিডেন্সের মানে ইনসিডেন্ট হয়, তাহলে ইন দ্যাট কেস অবশ্যই এটা অ্যাঙ্গেল এবং পোলারাইজেশন ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক আছে, এবং পোলারাইজেশনটা হয়তো আপনারা জানেন, এটা আবার একটু রিভিউ করি যে এটাকে বলা হয় যে যখন একটা ইন্টারফেসে আসবে, তো লাইটটা যখন এভাবে আসে এখানে চলে যায়, বা এখান থেকে এটা ইন্টারফেস যদি হয়, এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2, এবং এদের ইনসিডেন্স যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস, এটাকে আমরা বলতেছি প্লেন অফ ইনসিডেন্স। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্লেন অফ ইনসিডেন্স।
তাহলে প্লেন অফ ইনসিডেন্সের রেসপেক্টে এখন লাইট যেহেতু আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এবং ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডটা একটা একটার সাথে পারপেন্ডিকুলারলি থাকার, ঠিক আছে। সো এটার উপর ডিপেন্ড করে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা লাইটকে এস বা স্ল্যাপিং বা টিই এরকম বলা হয় পোলারাইজেশন, আর একটা হচ্ছে পি বা টিএম, ঠিক আছে, ট্রান্সভার্স ম্যাগনেটিক বা বা এটাকে বলা হচ্ছে পি তে যেটা হবে যে ইলেকট্রিক ফিল্ডটা এই প্লেন বরাবর থাকবে, প্লেনের সাথে প্যারালালি থাকবে। আর এস এর ক্ষেত্রে যেটা হবে ট্রান্সভার্স ইলেকট্রিক, সেক্ষেত্রে আসলে এটা আউট অফ দ্য পেজ, মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি থাকবে, এটা আউট অফ দ্য স্ক্রিন, আমার স্ক্রিন থেকে আউট আউট বাইরের দিকে বা ভিতর দিকে চলে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে এস এন্ড পি। অনেকের হয়তো এই কনসেপ্টটা নাই জানা, এই জন্য আবার একটু মনে করে দিই। যাই হোক, এগুলো লাইটের বেসিক কনসেপ্ট। আচ্ছা, যাই হোক, তো এখন যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তাহলে আমার এরকম যদি হয়, ইন দ্যাট কেস আমার এই আর এর রিলেশনটা চেঞ্জ হয়ে যাবে। আর এর রিলেশনটা শেখাতে হবে যে এটাকে অন্য একটা সিম্বল দিয়ে এখানে দেখাচ্ছি, ইটা জিরো মাইনাস ইটা এস বা ইটা জিরো প্লাস। হ্যাঁ, এই ইটা জিরো আর ইটা এস রিলেশনটা কি, এটা যদি হয় যদি এটা ধরেন এটা বলছে যেটা যে যদি ইনসিডেন্ট রেটা থিটা জিরো অ্যাঙ্গেলে ইয়া হয়, ঠিক আছে, ইনসিডেন্ট হয়, মানে যেটা হচ্ছে যে আমার এখানে এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা জিরো হয় আর এখান থেকে সে চলে গেল, তাহলে এটা হচ্ছে থিটা এস, ঠিক আছে। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এস, আর ট্রান্সমিটেড রের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সরি, থিটা জিরো হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর থিটা এস হচ্ছে ট্রান্সমিশন অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এখানে আমার এই রিলেশনটা হবে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বা রিফ্লেক্টেড এনার্জি বা পাওয়ারের যে পার্সেন্টেজটা রেশিওটা, এটা হচ্ছে এরকম। তাহলে ইটা এস হচ্ছে ইটা ইটা এস হচ্ছে এন এস সেক থিটা এস ফর পি পোলারাইজড, আর এটা হচ্ছে এন এস কস থিটা এস, মানে একটা একটা ওয়ান বাই ওয়ান, মানে ইনভার্স এই কস থিটা আর সেক থিটা ইনভার্স ফর এস পোলারাইজ, ঠিক আছে। এবং এদের মধ্যে একটা রিলেশন আছে যে স্নেলস ল থেকে যেটা বলে যে এন জিরো সাইন থিটা জিরো এন এস সাইন থিটা এস। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি যে অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা আমরা কিভাবে ইউজ করে এটাকে, মানে রিফ্লেকশনটা কমাতে পারি, ঠিক আছে। এটা এগুলো এগুলো ছিল বেসিক কিছু ডেফিনেশন। আচ্ছা, রিফ্লেক্টিভিটি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা এখানে এয়ার আর সেমি কন্ডাক্টর ইন্টারফেস, যেটা হচ্ছে আমার আসলে লাইটটা পড়বে এখানে, ঠিক আছে, এখানে আমরা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং ইউজ করতে পারি, ঠিক আছে। নর্মালি যেটা হবে যে এয়ার কোটিং এর ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হতে হবে এই ফ্রি স্পেস, মানে এয়ার আর সেমি কন্ডাক্টরের ইন্টারমিডিয়েট ভ্যালু, তার মানে এদের মাঝামাঝি একটা ভ্যালু হতো, ঠিক আছে। এবং এটার এই যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভস এর যদি এখানে আমরা ইয়া করি, কনসিডার করি, তাহলে এটা একটা অ্যানালিটিক্যাল ফর্মুলেশনে আসে, যেটা আর এর যে, মানে এটা তো ছিল আর এর যে ভ্যালুটা ইটা জিরো মাইনাস ইটা এস বা ইটা জিরো প্লাস ইটা এস, এটা ছিল উইদাউট এআর এআর সি অ্যান্টি রিফ্লেকশন কোটিং। আর অ্যান্টি রিফ্লেকশন কোটিং দিলে তার ক্ষেত্রে এইরকম একটা এডিশনাল টার্ম আসবে দুইটাতে, ঠিক আছে। এই ডেল্টা ওয়ানটা হচ্ছে ফেজ শিফট ইন দ্য ফিল্ম। ফেজ শিফট ইন দ্য ফিল্ম বলতে যেটা বোঝাচ্ছে যে আহ, এটা আসলে ডিপেন্ড করবে যে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর ভিতরে লাইটটা তাহলে কি করবে, প্রপাগেট, মানে বারবার এটার ভিতরে বেশ কয়েকবার সে পাস করবে এই লেয়ারটার ভিতর দিয়ে, তো তার ভিতরে একটা তাহলে কি আসবে, পাথ ডিফারেন্স চলে আসবে, মানে থাকলে আর না থাকলে, যে পাথ ডিফারেন্সের কারণে তার মধ্যে একটা ফেজ শিফট আসবে। সেই ফেজ শিফটটাকে আমরা বলতেছি ডেল্টা ওয়ান। হ্যাঁ, এই ডেল্টা ওয়ানের একটা রিলেশন এখানে আছে। এখানে যেটা হচ্ছে থিটা ওয়ান ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইট রে এন্ড দ্য নর্মাল উইদিন দ্য ফিল্ম। আচ্ছা, তার মানে হচ্ছে লাইটটা এই যে এই, মানে লাইট রেটা এই ফিল্মের সাথে কত অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে এর এটার সাথে, সেটা হচ্ছে থিটা, থিটা ওয়ানটা হচ্ছে সেটা, আর ডি ওয়ান ইজ দ্য থিকনেস অফ দ্য ফিল্ম। আচ্ছা, আর এখানে যেটা হচ্ছে যে এখানে এই একটা ভুল আছে এই বইয়ে, এটা আসলে থিটা ওয়ান হবে, কারণ এখানে বোঝা যাচ্ছে যে দেখেন এই টার্মটাতে আমরা দেখে বুঝতে পারতেছি যে টেন ডেল্টা, এটা কিন্তু এটার যখন ডেল্টার ভ্যালুটা, যখন আমরা যত জিরো থেকে যত উপরের দিকে যাব ডেল্টার ভ্যালু, এটা ওই কিসে চলে যাবে, এটা কিন্তু অসীমের দিকে চলে যাচ্ছে। দ্যাট মিনস এটা যদি আমরা টেন ডেল্টা যদি ম্যাক্সিমাম ভ্যালুতে যাই, তাহলে ইনফিনিটি ইনফিনিটি, তাহলে ওয়ান হয়ে যাবে, আর এর ভ্যালুটা হবে ওয়ান। দ্যাট মিনস তখন আসলে এটা ইউজ করে, মানে যখন থিটা ইকুয়াল টু জিরো, তখন আসলে কি হবে, আর এর ভ্যালু হবে ওয়ান, ঠিক আছে। কারণ থিটা জিরো হলে, ও না, এটা এভাবে ঠিক বলা ঠিক না, মানে থিটার ভ্যালু যখন মানে টেন এর ভ্যালু যখন জিরো, তখন এটা হচ্ছে কি, টেন ডেল্টার ভ্যালু যখন জিরো, তখন আর এর ভ্যালুটা হবে মিনিমাম, ঠিক আছে। আর টেন ডেল্টার ভ্যালু জিরো হবে কখন, যখন ডেল্টার ভ্যালুটা জিরো হবে, সরি, ডেল্টার ভ্যালুটা হবে কত, জিরো, হ্যাঁ। ডেল্টার ভ্যালু কখন জিরো হবে, যখন এই যে রিলেশন থেকে যদি আমরা দেখি যে থিটার ভ্যালুটা কত হবে, পাই বাই টু, ঠিক আছে। এটা হলে আমাদের এখানে এটা ভুল আছে। তো এটা যেটা হচ্ছে যে এই ইয়াটা হবে হচ্ছে যে পাই বাই টু। আচ্ছা, এখন এটা থেকে বোঝাই যাচ্ছে যে আচ্ছা পাই বাই টু ফেজ শিফটের জন্য আমার ওয়েভ লেন্থের কতটুকু লাগবে, ফেজ শিফট একটা ওয়েভ লেন্থ কতটুকু হয়,
ওয়েভলেন্থ হচ্ছে এই, তাই না? একটা ওয়েভের যে লেন্থ সেটা হচ্ছে এই ল্যামডা। তাহলে এটার যদি π/2 ফেজ শিফট হয়, দ্যাট মিনস এটার ওয়েভলেন্থ কত হবে? এটা করেসপন্ডিং λ/4। ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমরা যদি রিলেশনটাকেও দেখি, যে এই যে এখানে যেটা হচ্ছে এই θ1 এর ভ্যালুটা যখন এখানে যেটা বোঝা যাচ্ছে যে এটা তখনই হবে যখন d1 ইজ ইকুয়াল টু দা কোয়ার্টার ওয়েভলেন্থ ইন দা থিন ফিল্ম। ঠিক আছে? আচ্ছা, then in those conditions the wave reflected from the front and rear interface of the thin film are out of phase and interfere destructively। তার মানে এই যে যখন এখান থেকে যখন এটা আসবে আর যখন এটা মানে এই যে ইন্টারফেস যখন এখান থেকে ঢুকতেছে, আবার যখন এখান থেকে এই মানে থিন ফিল্ম ম্যাটেরিয়ালের যে ব্যাক রিফ্লেক্ট করে আবার যখন সে ব্যাক করে আসতেছে ফ্রন্ট আর রিয়ার ইন্টারফেস থেকে, তাহলে এই যে তার যখন সে গেল আর যখন ব্যাক করে আসলো তখন তাদের মধ্যে তাহলে কি আসবে? একটা ফেজ শিফট আসবে, ফেজ শিফট আসবে, ফেজ ডিফারেন্স আসবে বা ওয়েভ লেন্থে পাথ ডিফারেন্স আসবে। সেটা হচ্ছে λ/4। তো সেই λ/4 এর কারণে তখন কি হবে? তাহলে এটা ইন্টারফেরেন্সটা হবে ডিস্ট্রাকটিভলি হলে এই রিফ্লেক্টিভিটিটা তখন কি হবে? মিনিমাম। ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিসও বলছে যে আরটা ভ্যানিশ হয়ে যাবে যখন কি হবে? n1 ইকুয়াল টু স্কয়ার রুট n0 ns। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে এই যে এই জিনিসগুলো আমরা করলাম, এগুলো আমরা কি করলাম? একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য, কারণ আমরা তো জানি যে সোলার স্পেকট্রামটা তো একটা ওয়াইড স্পেকট্রাম, তাই না? এখানে তো অনেক ওয়েভলেন্থে আছে। সো এখন আমি যে এখানে বললাম যে এই যে λ/4 এর সমান করতে হবে ডিটাকে, এখন এটা কোন কোন ল্যামডার জন্য? কারণ এই ল্যামডা তো আর একটা না এখানে। সো দ্যাট মিনস আসলে এআরসি ডিজাইনটা আমরা জেনারেলাইজ করতে পারবো। এটা একটা প্রবলেম। ঠিক আছে? তো প্রবলেম যেটা হচ্ছে যে আমরা তাহলে এই যে ডি এর থিকনেসটাকে যখন আমরা λ/4 বলতেছি, তাহলে আমাদেরকে চুজ করতে হবে ফার্স্টে যে কোন ল্যামডাতে আমরা এটাকে λ/4 করবো। ঠিক আছে? তাহলে যেহেতু সোলার স্পেকট্রামটা ব্রড, সো এখানে দেখা যাবে যে এই ওয়েভলেন্থটাকে ইউজুয়ালি মিড রেঞ্জে করা উচিত, বা যেখানে আসলে স্পেকট্রামটা মোস্টলি ডেন্সড, বা যেখানে যেই স্পেকট্রামটা আমি ইউজ করতেছি বা যেই পার্টটা আমার আসলে এখানে অ্যাবজর্ব হবে ম্যাটেরিয়াল, যেটা আমার দরকার সেই পার্টটা যেন আমার কি হয়, যেখানে আমার মোস্টলি ফোটন গুলা থাকবে বা যে পার্টটা আমি ইউজ করবো সেই পার্টটা যেন আমার অ্যাবজর্ব হয়, সেখানে যেন রিফ্লেক্টিভিটিটা কমে যায়। ঠিক আছে? ইউজুয়ালি যেটা করব যে আমরা দেখবো যে এই যে এখানে যেটা বলছে ডিটারমাইন এয়ারপোর্ট থিকনেস, যেটা হচ্ছে ওয়েভলেন্থ হুইচ ক্যান বি ইউজফুলি অ্যাবজর্ব ফর দ্যাট সেমিকন্ডাক্টর। দ্যাট মিন্স এই যে ল্যামডার ডিজাইনটা, এটা ডিপেন্ড করবে দুইটা জিনিস। একটা হচ্ছে আমার সোলার স্পেকট্রামের কোথায় আমার মোস্ট অফ দা ফোটন আছে সেটার উপরে, আরেকটা হচ্ছে যে এই ব্যান্ড গ্যাপটার উপরে। আসলে তো আমি ব্যান্ড গ্যাপটা ভাবে ঠিক করতে হবে যেন স্পেকট্রামের মোস্ট অফ দা ফোটন সে অ্যাবজর্ব করতে পারে। তো আমরা এটা ব্যান্ড গ্যাপের উপরে রিলেটেড। ঠিক আছে? যে কোথায় সেমিকন্ডাক্টরটা আমি অ্যাবজর্ব। ঠিক আছে? আবার এখানে কথা হচ্ছে যে এই যে λ0 আশেপাশে যদি হয়, আবার আরেকটা ইনক্রিজ করবে ওয়েভলেন্থের সাথে ডেল্টা λ/λ0। হ্যাঁ, আবার যখন কিছু ওয়েভলেন্থের ক্ষেত্রে ফেজ শিফটটা হয়ে যাবে মাল্টিপল অফ পাই, এই ক্ষেত্রে আবার কি হবে? আর রিচেস ইজ ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু দ্য ন্যাচারাল রিফ্লেক্টিভিটি অফ দ্য আনকোটেড ইন্টারফেস। তার মানে এখানে একটা ট্রেড অফ আছে যে আমি একটা ল্যামডাতে গিয়ে এটাকে মিনিমাইজ করতে গিয়ে দেখা যাবে যে অন্যান্য ল্যামডার জন্য আমার এটা বেড়ে যাচ্ছে। তার মানে এটাকে আসলে আহ, এটাই বোঝানো হচ্ছে যে এটা এয়ার কোটিংটা যদি একটা ওয়েভলেন্থের জন্য আমি ম্যাক্সিমাইজ করি বা অপটিমাইজ করি, তাহলে এটা অন্যান্য ক্ষেত্রে আবার হাইলি রিফ্লেক্টিভ। তার মানে এটা খুব একটা ভালো অ্যাপ্রোচ হবে না। ঠিক আছে? তাহলে এখানে যেটা হচ্ছে যেমন সিলিকন, যদি বলি যে সিলিকন হচ্ছে আমাদের কনভেনশনাল ফটোভোল্টাইক সেল ম্যাটেরিয়াল, তাহলে এখানে ইউজুয়ালি রেড লাইট বা রেড স্পেকট্রাম মানে ওয়েভলেন্থটা যখন রেড এর দিকে থাকবে, ওই ওই লেন্থের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কি করি এটাকে এটা রিফ্লেক্টিভিটিটা কম মানে ইয়া করি, কমানোর চেষ্টা করি। এবং এটা করতে গিয়ে যেটা হয় যে এটা আসলে আবার ব্লুর শিফট মানে ব্লু ওয়েভলেন্থের দিকে এটা হাইলি রিফ্লেক্টিভ হয়। ঠিক আছে? সো এই জন্য আপনি যদি একটা সোলার প্যানেল দেখেন, দেখবেন যে এটা অবশ্যই ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে যে পলিক্রিস্টালাইন না মনোক্রিস্টালাইন, কিন্তু আপনি ইউজুয়ালি যদি দেখেন যে সোলার প্যানেল গুলা দেখবেন, যে মডেল গুলা দেখবেন যে এটা কিন্তু দেখতে একটা ব্লুইশ বা গ্রেইশ বা ব্ল্যাকিশ। ঠিক আছে? সো এটা আসলে তার মানে যেটা ডিপেন্ড করতেছে যে এটা আসলে এয়ারসি যদি এভাবে ইউজ করা হয়, তাহলে ব্লু ওয়েভলেন্থ গুলো যেগুলো আসলে বেশি আলট্রা হাই এনার্জি ফোটন, সেগুলো আসলে শর্ট ওয়েভলেন্থ ফোটন গুলাকে সে রিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে? এই যে এখানে এই জন্য বলা আছে যে সোলার সেলস অফেন অ্যাপিয়ার ভায়োলেট ও ব্লু। ঠিক আছে? আবার এই যে এয়ার কোটিং এর যে রিফ্লেক্টিভিটিটা যে কতটুকু সে রিফ্লেক্ট করবে, এটা আবার একই ফর সিঙ্গেল ওয়েভলেন্থ। আমরা এখানে সিচুয়েশনটার মধ্যে দেখাচ্ছিলাম θ1 এর জন্য, তো এই θ1টা যখন চেঞ্জ হবে, তো এটা কিন্তু আসলে ওয়েভলেন্থের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর সাথে চেঞ্জ। ঠিক আছে? তার মানে এই যে
এই অ্যাঙ্গেলটা যখন আমি চেঞ্জ করে ফেলবো, তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেলে কিন্তু আবার এই একই ওয়েভলেন্থের জন্য রিফ্লেক্টিভিটি চেঞ্জ। তার মানে এয়ার কোটিংটা শুধুমাত্র যে বিভিন্ন ওয়েভলেন্থের জন্য জেনারেলাইজ করা কঠিন সেটাও না, আবার একই ওয়েভলেন্থের জন্য এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। এবং যেহেতু আমার সোলার রেডিয়েশনটা ডিফিউজ লাইট, মোটামুটি ডিফিউজই বলা যায়, কারণ এটা তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসে। সো এই কারণে কিন্তু নন প্ল্যানার সারফেস যদি হয় বা লাইটটা যদি ডিফিউজ হয়, এক্ষেত্রে আসলে এয়ার কোটিং এর এফিকেসিটা খুব একটা হবে না। ঠিক আছে। আচ্ছা, এই যে মানে এখানে দুটো প্লট দেয়া আছে। একটা প্লটে দেখানো হচ্ছে ওয়েভলেন্থ রেসপেক্টে এয়ার কোটিং, ওখানে কিছু দেয়া আছে ক্যালকুলেটেড ফর 100 nm লেয়ার অফ রিফ্লেক্টিভ ইন্ডেক্স। এই যে এটা হচ্ছে 100 nm হচ্ছে এয়ার কোটিং এর থিকনেস, রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে স্কয়ার রুট 3.3, অন টপ অফ এ সেমিকন্ডাক্টর রিফ্লেক্টিভ ইন্ডেক্স 3.3। ঠিক আছে, এরকম একটা ভ্যালু। এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কেমন এয়ার কোর্স, এই যে এয়ার কোটিং এর অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর ওয়েভলেন্থ রেসপেক্টে রিফ্লেক্টিভিটিটা দেখানো হচ্ছে এট ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, notice how the minimum of the reflectivity lifts and shifts to shorter wavelengths at wider angle of incidence। আচ্ছা, তাহলে দেখেন যে এখান থেকে যদি দেখেন যে এটা আসলে ডিজাইন করা হয়েছিল হয়তো জিরোর জন্য, জিরো অ্যাঙ্গেলের জন্য বা নর্মাল ইনসিডেন্সের জন্য। তো এই নর্মাল ইনসিডেন্সের জন্য যখন ডিজাইন করা হয়েছে তখন 700-র দিকে এটা ছিল জিরো, অ্যারাউন্ড 700 বা রেড ওয়েভলেন্থ যে যেদিকে ওইদিকে। সো এখন ওই দিক থেকে আমরা যখন অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি তখন হচ্ছে এটা আস্তে আস্তে শিফটে যাচ্ছে, এবং শিফটে কিন্তু 60 দিকে দেখেন মিনিমামটা চলে গেছে 500-র দিকে। সো এইভাবে অ্যাঙ্গেলটা যত চেঞ্জ হবে সেটা কিন্তু আমার চেঞ্জ হবে। আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা এখানে চাইলে আরো মাল্টিপল লেয়ার অফ এয়ার কোটিং ইউজ করতে পারি। ঠিক আছে, তো মাল্টিপল লেয়ারটা অপটিমাইজ করা হয়েছে, তাহলে আমরা মাল্টিপল লেয়ার যদি ইউজ করি, মাল্টিপল লেয়ারের সুবিধাটা হচ্ছে আমরা একটা লেয়ার দিয়ে এক একটা রেঞ্জকে অপটিমাইজ করতে পারবো। ঠিক আছে, এখানে গ্রেটার দ্য নাম্বার অফ লেয়ার দ্য গ্রেটার দ্য রেঞ্জ অফ ওয়েভলেন্থ ওভার হুইচ দ্য রিফ্লেক্টিভিটি ক্যান বি মিনিমাইজ। ঠিক আছে, বাট ইউজুয়ালি মাল্টিপল লেয়ারটা খুব একটা এফেক্টিভ হবে না। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কয়টা লেয়ার এরকম ভাবে অ্যাড করবেন, এটা কস্ট বাড়বে এবং অ্যাঙ্গেলের সাথে এটা সেন্সিটিভিটি চেঞ্জ হবে। বাট ইউজুয়ালি আপনার এট মোস্ট হয়তো ডাবল লেয়ার ইউজ করা হয়, অনেক সময় দেখবেন যে ডাবল লেয়ার ইউজ করা হয়। এবং এই এয়ারসিটা নট অনলি ফ্রন্ট সার্ফেসে দেওয়া হয়, অনেক সময় ব্যাক সার্ফেসেও দেওয়া হয়। ঠিক আছে, ব্যাক সার্ফেস বলতে ব্যাক কন্ট্যাক্ট যেটা কন্ট্যাক্টের নিচে থাকে। হ্যাঁ, মানে কন্ট্যাক্টটা হয়তো উপরের দিকে চলে যায়, নিচে একটা এয়ারসি কোটিং থাকে। ঠিক আছে। আচ্ছা, the layer should be deposited so that refractive index increases consecutively from air to first coat to second coat to second coat। তার মানে এই যে আমরা যখন এই লেয়ার গুলাকে অ্যাড করবো, এই লেয়ার গুলা একটার পর একটা যখন বাড়বে তখন তাদের গ্র্যাজুয়ালি বা প্রোগ্রেসিভলি তাদের এই রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা N0 থেকে NS এর দিকে যাবে। ঠিক আছে, এটা যদি N1 হয়, এটা যদি N2 হয়, তো N0 থেকে N1 এর দিকে এভাবে আসবে। ঠিক আছে, N2 NS এভাবে। আচ্ছা, আচ্ছা, এবং এখানে একটা রিলেশন দেওয়া আছে যে রিফ্লেক্টিভিটি রিলেশনটা এটা তারা মেনটেন করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা একটা অ্যাপ্রোচ হতে পারে এআরসি, অ্যান্টি রিফ্লেকশন রিফ্লেকটিভ কোটিং। আচ্ছা, আরেকটা যেটা অ্যাপ্রোচ হতে পারে এটা হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ানো। আচ্ছা, কনসেন্ট্রেশন বাড়ানো কথাটা মানে আসলে কনসেন্ট্রেশন আমরা কিভাবে বাড়াবো? কনসেন্ট্রেশন বাড়ানো যে জিনিসটা আসলে আমরা একটা কথা বলছিলাম যে আমরা যখন থিওরিটিক্যাল ডিটেল ব্যালেন্স লিমিট করতেছিলাম তখন আমরা একটা টার্ম আনছিলাম, এটা হচ্ছে এফ। জিওমেট্রিক্যাল ফ্যাক্টর এফ ছিল। এবং এখানে আরেকটা জিনিস ছিল, আমরা বলছিলাম এটা হচ্ছে হাফ এম। ঠিক আছে, হাফ অ্যাঙ্গেল জিনিসটা ছিল কি, যে সান যেটা হচ্ছে পৃথিবীর থেকে সানের যে ডিস্টেন্স, তাহলে এটা সাবটেন্ডেড এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, সান থেকে যে এই এই বরাবর মানে পৃথিবীর সাথে বা এই আর্থ সানের যে অ্যাঙ্গেলটা, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে হাফ অ্যাঙ্গেল কিন্তু। ঠিক আছে, এই সাবটেন্ডেড বাই থিটা সান ইজ দ্য হাফ অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সান, এটা ইউজুয়ালি এটা হচ্ছে 0.26 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি ডিপেন্ড করবে ডিস্টেন্সের উপর, কিন্তু ইউজুয়ালি এটাই অন এভারেজ 0.26 ডিগ্রি বলা হয়। কিন্তু এখন এটা আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখন এই যে সানটা যদি এরকম হতো যে এটা আরো কাছে আছে, তাহলে কি হতো, অ্যাঙ্গেলটা অফকোর্স বাড়তো, তাই না? এটা তো বাড়তো। এবং এরকম একটা সিচুয়েশন কি হওয়া পসিবল না যে মানে অ্যাঙ্গেলটা আসলে বাড়তে থাকে। ঠিক আছে, তো আলটিমেটলি এফ এর যে ভ্যালুটা, এই যে এফ এর তো দুইটা ছিল, একটা হচ্ছে সোর্সের জন্য, একটা ছিল রিসিভারের। রিসিভার বলতে যেটা হচ্ছে ফটোভোল্টাইক সেলটা ছিল। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে এই যে আমার জিওমেট্রিক ফ্যাক্টর এফএস যেটা ছিল সোর্সের জন্য বা সোলারের জন্য, সানের জন্য, এটাকে আমরা যেটা দেখছিলাম যে এটা আসলে খুবই ছোট ছিল। ঠিক আছে, কারণ এটা এই যে ওয়াইড, যেহেতু সান থেকে আর্থের ডিস্টেন্সটা অনেক বেশি।
তো এই জিওমেট্রিক ফ্যাক্টরটাকে আমরা কি করতে পারি, এই কনসেন্ট্রেশনের থ্রুতে এটাকে বাড়াতে পারি। কনসেন্ট্রেশনের থ্রুতে মানে কি, যে জিনিসটা হচ্ছে যে আমি এই সানলাইটটাকে, ধরেন সানলাইট তো এভাবে আছে, ধরেন আপনার সেলটা হচ্ছে একটু অল্প, আর আপনি এখানে একটা এরকম একটা ফ্রেনেল কনসেন্ট্রেটর বা যে কোনো ধরনের একটা ফ্রেনেল লেন্স বা একটা কনসেন্ট্রেটর ইউজ করলাম, তাহলে সে কি করবে, এখান থেকে একটা ওয়াইডার এরিয়া থেকে সানলাইট নিয়ে এসে এটাকে ফোকাস করবে কোথায়, এই স্মল এরিয়া। ঠিক আছে, তার মানে এখানে এটাকে আমরা বলতেছি কনসেন্ট্রেটেড। তো এটা যেটা করলে যেটা এফেক্টিভলি যেটা হবে, যেটা যদি আমরা এফেক্টিভলি দেখি, পার ইউনিট এরিয়া রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে আসলে কি হচ্ছে যে এটার এফএসটা, সানের যে জিওমেট্রিক ফ্যাক্টরটা এটা বাড়ছে। ঠিক আছে, মানে সানটা এজ ইফ এখন আরো কাছে আছে, এরকম একটা কিছু। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলি যে জিওমেট্রিক ফ্যাক্টর এফএক্স। এই এফএক্সটা হচ্ছে যে চেঞ্জ ইন জিওমেট্রিক মানে রেশিও। ঠিক আছে, মানে আফটার কনসেন্ট্রেশন, তাহলে এই যে জিওমেট্রিক্যাল ফ্যাক্টরটার এটার ভ্যালু কত হতে পারে, পাই সাইন স্কোয়ার থিটা বা এক্স সাইন স্কোয়ার থিটা সান। তাহলে থিটা সানটা ছিল আমার প্রথমে যেটা ছিল যে হাফ অ্যাঙ্গেল, যেটা ছিল সাবটেন্ডেড হাফ অ্যাঙ্গেল, এটা ছিল 0.26 ডিগ্রি। এটা ইউজুয়ালি এটার সাথে কি হবে, আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কনসেন্ট্রেশন কখন হবে, এই ম্যাক্সিমাম, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, সাইন থিটা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 1। সো এটা 1 হবে কখন, যখন থিটা এক্স ইকুয়াল টু 90। সো থিটা এক্স যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা যেটা হওয়া পসিবল, সেটা হচ্ছে যে আহ, এটার ভ্যালুটা আসলে হওয়া পসিবল হচ্ছে আমার, মানে এই যে আপনি যদি এই রিলেশনটা দেখেন, তাহলে এখানে এফ এক্স সমান কত আসবে, পাই। কারণ সাইন থিটা এক্স যদি 90 ডিগ্রি হয়, এফ এক্স হবে পাই। তাহলে আবার পাই সমান এক্স সাইন স্কোয়ার থিটা সান। তাহলে এক্স হচ্ছে পাই বাই সাইন স্কোয়ার থিটা সান। তো এটা করলে আপনি দেখবেন যে একটা ম্যাক্সিমাম থিওরিটিক্যাল লিমিট আছে, এটা হচ্ছে মানে এর বেশি কনসিডারেশন দিয়ে আসলে কোনো লাভ হবে 46050। ঠিক আছে, এটা হচ্ছে ফর কনসেন্ট্রেটর উইথ সিলিন্ড্রিক্যাল। এটা হচ্ছে আবার এখানে ব্যাপার আছে, কনসেন্ট্রেটর নিয়ে যেহেতু আমরা কথা বলি নাই, তো এখানে ইউজুয়ালি যদি স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল হয়, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল যদি হয় কনসেন্ট্রেটরটা, সেক্ষেত্রে আহ, এটা ছিল আমার এই 46050 আর এই রিলেশনটা। হ্যাঁ, আর যদি এটা সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক হয়, তাহলে এক্ষেত্রে হবে এটা 1/sin θ। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যদি কনসেন্ট্রেটর সিস্টেমটা দেখি, যেমন এখানে দুই রকম কনসেন্ট্রেটর দেখানো আছে। একটা হচ্ছে ফ্রেনেল লেন্স। লেন্স তো আমরা জানি যে লেন্সটা কি করে, লেন্সটা যেটা করে যে একটা ওয়াইডার এরিয়া থেকে লাইটটাকে ফোকাস করে একটা স্মলার এরিয়া, এটা কিন্তু একটা। আরেকটা হতে পারে প্যারাবোলিক কনসেন্ট্রেটর, যেটা ইউজুয়ালি করা হয় হচ্ছে সোলার থার্মাল থার্মাল ফরমেশনে। তো এখানে যেটা হচ্ছে যে সানটা থাকবে মাঝখানে, এখান থেকে যেটা হচ্ছে আপনারা অনেক সময় যে সরু চুল্লি দেখছেন, সরু চুল্লিতে কি করে, একটা এরকম একটা ক্যাভিটির মতো থাকে, যেখানে হচ্ছে মাঝখানে হয়তো যে জিনিসটা আপনি রান্না করতে চান বা যেটাকে গরম করতে চান সেটাকে রাখবেন। সেটাকে চারদিক থেকে প্যারাবোলিক সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে এটা এই সেন্টারে আসবে। ঠিক আছে, এটা প্যারাবোলার ক্ষেত্রে যদি অ্যাফিলিয়ন পেরিহিলিয়ন থাকে, এরকম জিনিসগুলো থাকে, ওইরকম একটা সেন্টারে যেখানে লাইটটা ফোকাস হবে। ঠিক আছে, ওকে। সো এইরকম দুইটা অ্যাপ্রোচ এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে অবশ্যই কনসেন্ট্রেটরও কিছু লস হবে এখানে, এগুলো আমরা এখন চিন্তা করতেছি না। আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আমার কনসেন্ট্রেটর ইউজ করতেছি, সো এখানে আমার ট্র্যাকিং সিস্টেম আছে। ঠিক আছে, মানে যে অনেক সময় এমপিপিটি ট্র্যাকিং করা হয়। সো ট্র্যাকিংটা উদ্দেশ্য যেটা হচ্ছে যে অলওয়েজ লাইটটা, কারণ এখানে দেখেন যে এটা ফোকাসিংটা কখন কাজ করবে, যখন লাইট গুলো প্যারালালি পড়বে এই সোলার লেন্সের উপরে। হ্যাঁ, তো এই প্যারালালি যদি পড়তে হয়, তাহলে এটাকে অবশ্যই আমাকে মানে নর্মাল ইনসিডেন্সে রাখতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, সানের সাথে এই রেটটা যেহেতু চেঞ্জ হবে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের সাথে অবশ্যই এটাকে আমার কি করতে হবে, এই লেন্সের যে সারফেস এটা তাহলে কি করতে হবে, অনেকটা সানফ্লাওয়ারের মতো, সূর্যমুখী ফুল যেভাবে আমার সূর্যকে ফলো করে, এরকম এভাবে ফলো করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ট্রেকিং করতে হবে এইভাবে। আচ্ছা, এখন এটা কোথায় আমরা ইউজ করব, এটা আমরা ইউজ করব যখন আমার আসলে এটা দিয়ে করে আমার লাভটা কি? এখানে একটা জিনিস আমি করতেছি, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে আমি যেটা করতেছি, সেটা হচ্ছে যে লাইটটাকে অল্প একটা এরিয়াতে আনতেছি। এখন এটা হয়তো আপনার নাম শুনছেন কিনা জানি না, এটাকে বলে সিপিভি। এটা অনেক রকম অ্যাপ্লিকেশন আছে, যে কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক্স। ঠিক আছে, কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক্স এবং সোলার কনসেন্ট্রেশন দিয়ে আরো অন্যান্য অনেক টাইপের সোলার সেল বানানো যায়, যেগুলো আমাদের টপিকের বা সিলেবাসের আন্ডারে না। মানে এটা নিয়ে আমি আলাদা একটা কোর্স নিতে পারি, শুধুমাত্র কনসেন্ট্রেটেড সোলার সেল আদার দেন ফটোভোলটাইক্স। সো এটা নিয়ে আমি কোর্স এখন যেহেতু এই কোর্সের না, সেটা আর পড়াবো না। সো কনসেন্ট্রেশন, যেটা আমার যেটা কথা বলতে হচ্ছে, যে কনসেন্ট্রেশনের থ্রুতে আমরা যেটা করতেছি, যে এখানে আসলে অল্প একটা এরিয়াতে আমরা অনেকটুকু লাইটকে কনসেন্ট্রেট করতেছি। এটার সুবিধাটা কি তাহলে, যে আমি দেখা যাচ্ছে যে যে ধরনের যেমন আমার যদি একটা খুবই হাইলি এফিশিয়েন্ট সোলার সেল থাকে, হাইলি এফিশিয়েন্ট বলতে যেটা ক্রিস্টিন ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে, যেটার ডিফেক্ট খুবই কম, এবং যেটা খুবই হাইলি এফিশিয়েন্ট। তো এই ধরনের স্ট্রাকচারে আমার সুবিধাটা কি, এটা হচ্ছে অনেক এফিসিয়েন্সি, মানে কি এটা খুব এফিসিয়েন্টলি সানলাইটটাকে কনভার্ট করতে পারে।
ফোটন, ফোটন থেকে ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু এটার আর একটা সমস্যা হচ্ছে যে এই ধরনের সোলার সেল গুলাকে বাল্কলি প্রডিউস করা কি কস্টলি, কারণ যেহেতু ম্যাটেরিয়ালটা অনেক এক্সপেন্সিভ হবে, এটা যেহেতু প্রিস্টিন বা খুবই ডিফেক্ট ফ্রি ম্যাটেরিয়াল, সেটা অবশ্যই গ্রো করা এক্সপেন্সিভ হবে এবং এটা ওভারঅল কস্টটা অনেক বাড়বে। সো এই ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল কস্টটাকে কমানোর জন্য আমরা কি করতে পারি, আমরা মানে ম্যাটেরিয়ালটাকে কম রেখে আমরা ফোটনের অ্যামাউন্টটা বাড়াই দিতে পারি। সো আলটিমেটলি যেটা হবে যে তাহলে এটা আলটিমেটলি যেটা হবে যে আমার পাওয়ারটা ওয়াট পার মিটার স্কোয়ার যে পাওয়ার বা এম্পিয়ার পার মিটার স্কোয়ার যে কারেন্ট, এই কারেন্ট ডেন্সিটি বা পাওয়ার ডেন্সিটি এটাকে আমরা বাড়াতে পারবো। ঠিক আছে, পাওয়ার ডেন্সিটি বাড়ালে কি হবে, তাহলে আমি যদি আগে 100 ওয়াট চাইতাম, তাহলে আনকনসেন্ট্রেটেড অবস্থায় হয়তো লাগতো আমার 1 মিটার। এখন আমি যদি একটাকে 100 কনসেন্ট্রেশন করি তাহলে এখন কত লাগবে, 0.01 মিটার স্কোয়ার। মানে থিওরিটিক্যালি বলতেছি আমি, এটা জাস্ট বেস্ট মানে ধরতেছি এরকম যে, তাহলে আমি যদি লাইটটাকে 100 গুণ করে দিই তাহলে তো আমার এরিয়াটা কমে যাবে 100 গুণ। তার মানে কি, আগে আমার যে লাইটটা লাগতো, যে লাইটের জন্য আমার 1 মিটার লাগতো, এখন যদি লাইটটাকে 100 গুণ করে দিই তাহলে আমার সেম পাওয়ারের জন্য আমার এখানে এরিয়াটা কমে যাবে। এটা হচ্ছে এটার একমাত্র কারণ বা ইয়া, যেটা হচ্ছে যে আমার কনসেন্ট্রেশন আমরা তখন ইউজ করবো যখন আমার খুবই হাইলি এফিশিয়েন্ট বা এরকম এক্সপেন্সিভ সোলার সেল থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ডিভাইস রেসপেক্টে যদি দেখি যে আসলে কনসেন্ট্রেশনের ইয়াটা কি হবে, এফেক্টটা কি হবে। এখন দেখেন, কনসেন্ট্রেশন বাড়ানো মানে কি, ফোটন বাড়াচ্ছে, তার মানে অনেক ফোটন এখন আমার ফ্লাক্স ইয়াতে ঢুকতেছে। তাহলে আমরা কিন্তু যখন পিএন জাংশনের এই সোলার সেলের পিএন জাংশন ফিজিক্স পড়তেছিলাম তখন আমরা বলতেছিলাম যে কিছু সিম্পলিফিকেশন করছিলাম, এটার মধ্যে লেকচার 6 এ সম্ভবত বা 5-এ মনে নেই এখন। তো ওখানে আমরা বলছিলাম যে আন্ডার লো ইনজেকশন কন্ডিশন আমরা এখানে দুইটা অ্যাজাম্পশন করছিলাম, সুপার পজিশন অ্যাজাম্পশন, একটা হচ্ছে রিকম্বিনেশন একটা অ্যাজাম্পশন ছিল, যে রিকম্বিনেশনটাকে আমরা মাইনরিটি ক্যারিয়ারের সাথে লিনিয়ারলি রিলেট করতে পারতাম। আর একটা ছিল যে এই যে আমার সুপার পজিশন মানে হচ্ছে কারেন্ট, যেটা এই টোটাল কারেন্টটাকে আমরা ডার্ক কারেন্ট আর ফটো কারেন্টের সুপার পজিশন হিসাবে আমরা লিখতে পারতাম। এখন ডিপেন্ডিং অন দ্য কনসেন্ট্রেশন লেভেল, এই কনসেন্ট্রেশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা হতেও পারে যে এটা স্টিল লো ইনজেকশন লিমিটে আছে। তো এখন সে যদি লো ইনজেকশন লিমিটে থাকে তাহলে ওই যে অ্যাজাম্পশন গুলো আমরা করছিলাম সেগুলো অবশ্যই এখানে খাটবে, যে কারেন্টটাকে স্টিল আমরা ফটো কারেন্ট আর ডার্ক কারেন্টের কম্বিনেশন হিসাবে লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারবো। তো এখানে ফার্স্ট অর্ডার অফ অ্যাপ্রক্সিমেশন হিসেবে আমরা যেটা বলতে পারি যে এরকম যদি হয় যে আসলে কনসেন্ট্রেশন বাড়ালে অন্যান্য সব ফ্যাক্টর যদি সেম থাকে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, অন্য কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমরা অফ দ্য সেম অর্ডার আমরা বলতে পারি যে ফটো কারেন্টটা এক্সটেন্স পাবে। ঠিক আছে, বাট ডার্ক কারেন্টটা আনএফেক্টেড থাকবে, কারণ ডার্ক কারেন্টের সাথে তো আসলে লাইটের কোনো রিলেশন নেই। ডার্ক কারেন্টটা রিলেটেড কাজটা টেম্পারেচারের সাথে, কিন্তু আমরা এখানে ফার্স্টেই ধরে নিচ্ছি যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। ঠিক আছে। সো একটা গিভেন বায়াস যদি আমরা চিন্তা করি যে কারেন্টটা ইউজুয়ালি তাহলে এক্স টাইম বেড়ে যাবে, মানে অফ দ্য অর্ডার অফ এক্স টাইম। ঠিক আছে, তার মানে এখানে তাহলে যদি আমরা দেখি যে কারেন্টটা বাড়বে লিনিয়ারলি এক্স টাইম, কিন্তু ভোল্টেজটা কি হবে, ওপেন সার্কিট ভোল্টেজটা লগারিদমিক্যালি চেঞ্জ। ঠিক আছে, এই ভোল্টেজ রিলেশনটা হবে এরকম লন এক্স। তার মানে এটা মানে লন এক্স এর সাথে একটা টার্ম আছে এমবিটি বাই কিউ, মানে তাহলে এখানে যদি আমরা দেখি যে আইভি কার্ভটা যদি আমরা দেখি, আইভি কার্ভটা হচ্ছে এরকম যে আমরা যখন ইন্টেন্সিটি বাড়াতে থাকবো শর্ট সার্কিট কারেন্টটা লিনিয়ারলি বাড়তেছে, ওপেন সার্কিট ভোল্টেজটা লগারিদমিক্যালি চেঞ্জ, ওপেন সার্কিট ভোল্টেজটা খুব একটা চেঞ্জ হবে না, এবং ওপেন সার্কিট ভোল্টেজের তো একটা থিওরিটিক্যাল লিমিট আছে। তবে এখানে এটা এই কন্ডিশনটা এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই বলতে হবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে অ্যাজিউম করা হচ্ছে যে এই যে কার্ভ গুলো আছে সবগুলো একটা সেম টেম্পারেচারে আছে। ঠিক আছে, হুইচ ইজ নট রিয়েলিস্টিক্যালি ট্রু। ঠিক আছে, আমরা যদি এখন দেখি যে আসলে আচ্ছা তাহলে এখানে যেটা হচ্ছে যে এখানে যদি বলা হয় যে কি জানি বলতেছিলাম, আচ্ছা তাহলে এরকম যদি হয় তাহলে ওপেন সার্কিট ভোল্টেজটা লগারিদমিক্যালি বাড়বে, এবং আহ, যদি কারেন্ট যদি সেলের ফিল ফ্যাক্টরটা সেম থাকে, ফিল ফ্যাক্টরটা যদি সেম থাকে তাহলে পাওয়ার যেটা ডেলিভার হবে সেটাও ফ্যাক্টর অফ এই এক্স টাইম এত, এই যে পাওয়ারটা কি হবে এক্স ইন্টু এত, এভাবে বার। ঠিক আছে, ফিল ফ্যাক্টর সেম থাকে। আচ্ছা, আর এফিসিয়েন্সিটা এরকম এভাবে বার, এই দুইটা রিলেশন এই দুইটা ফ্যাক্টর দিয়ে বার। আচ্ছা আচ্ছা, বাট প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি আমাদেরকে এনার্জি ব্যালেন্স কনসিডার করতে হবে। এনার্জি ব্যালেন্সটা কি, এখন আপনি আপনারা ছোটবেলায় খেলছেন কিনা জানি না, আপনি যখন একটা লেন্স দিবেন, লেন্স দিয়ে যখন সানলাইটটাকে যদি একটা জায়গায় ফোকাস করেন, হ্যাঁ, ওই যে অনেক সময় মানুষ যেটা দেখায় যে খেলে যে একটা সাদা কাগজের উপরে লেন্স দিয়ে সানলাইটটাকে ফোকাস করলে আগুন ধরে যায় কাগজের ভিতরে, তাই না? কেন হচ্ছে, কারণ এখানে মোর পাওয়ারটা ওই একটা স্মল জায়গার ভিতরে কনসেন্ট্রেট হচ্ছে। তাহলে এখানে কি হবে, ন্যাচারালি এনার্জি ব্যালেন্স যেটা বলে যে আমার এখানে টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, আনলেস ইউ আর প্রোভাইডিং সাম সোর্স অফ ফোর্সড কুলিং। এখানে আমি যদি সোলার সেলটাকে কুল না করি,
কোনোভাবে, সেটা হতে পারে ফোর্স কুলিং, কনভেকটিভ কুলিং হতে পারে, যে কোনো ভাবে কুল না যদি করি, সিপিবির একটা ক্রুশাল ইস্যু হচ্ছে টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখা, ঠিক আছে? সো এখানে যেটা হবে যে টেম্পারেচার ন্যাচারালি বাড়বে। সো আর ফটোভোল্টাইক সেলের জন্য টেম্পারেচার বাড়া মানে এটা কি? এটা খারাপ, ঠিক আছে? আর এই ধরনের ক্ষেত্রে তো আরো খারাপ, কারণ আমরা গতদিন করছিলাম যে আমরা বলছিলাম যে থিন ফিল্ম যদি হয়, অনেক সময় যে ওই যে আমরা একটা স্টেবলার ওনস্কি এফেক্টের কথা বলছিলাম, যে স্টেবলার ওনস্কি এফেক্টটা অবশ্যই অ্যানিলিং করলে আবার একটা ভালো কাজ করে, কিন্তু ওগুলা ছিল সস্তা মেটেরিয়ালের ক্ষেত্রে। এখন আমি এখানে হাইলি এক্সপেন্সিভ বা ফার্স্ট গ্রেড মেটেরিয়াল ইউজ করতেছি, যেগুলা ডিফেক্ট নাই, খুবই ভালো টাইপের মেটেরিয়াল। তো এই ক্ষেত্রে তো আসলে আমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেলের পারফরমেন্স আরো খারাপ হবে। কেন খারাপ হবে? ফার্স্ট অফ অল হচ্ছে ব্যান্ড গ্যাপ কমে যাবে। ব্যান্ড গ্যাপ কমে গেলে আমার ব্যান্ড গ্যাপ ন্যারো হলে ডার্ক কারেন্ট বাড়বে। কিভাবে বাড়বে? কারণ ইন্টেন্সিভ কনসেন্ট্রেশন বাড়বে। ইন্টেন্সিভ কনসেন্ট্রেশন বাড়লে আমার ডার্ক কারেন্টটা বাড়বে। ওপেন সার্কিট ভোল্টেজ কমে যাবে, কারণ ব্যান্ড গ্যাপের বেশি তো ওপেন সার্কিট ভোল্টেজ হতে পারে না। সো এখানে এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? এবং রিকম্বিনেশন প্রবাবিলিটিও বাড়বে, কারণ ইন্টেন্সিভ কনসেন্ট্রেশন বাড়তেছে। যাই হোক, সো এইসব কারণে যেটা হচ্ছে যে আহ, এই কারণগুলা কারণে যেটা আমি বললাম যে এই বিহেভিয়ার থেকে ডেভিয়েট করবে, কারণ আমরা যে প্র্যাকটিক্যাল, যে এইখানে যে ধরনের বললাম যে অফ অর্ডার অফ এক্স বাড়বে এবং এইভাবে এফিসিয়েন্সি গুলো ইমপ্রুভ হবে, এটা নাও হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে টেম্পারেচার যদি এক্সেসিভলি বেড়ে যায়, তখন এই ট্রেড অফটার কারণে একদিকে হচ্ছে কনসেন্ট্রেশন বাড়তেছে, এখানে ফোটন ফোটন ফ্লাক্স বাড়তেছে, বাট এট দ্য সেম টাইম আবার আমার ডার্ক কারেন্টটাও বাড়তেছে, ঠিক আছে? যদি টেম্পারেচারটাকে আমি কন্ট্রোলে না রাখি, তো এগুলো একটা একটাকে অপোজ করবে, ঠিক আছে? ট্রেড অফ হবে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে হাই ইনজেকশনে যদি চলে যায়, হাই ইনজেকশন মানে হচ্ছে যে আমরা তো ফটোভোল্টাইক সেলটাকে ডোপিং করছি, ডোপিং করে এটাকে আইদার এন টাইপ এবং পি টাইপ করে জাংশন ক্রিয়েট করছি। অনেক সময় শুধুমাত্র এক টাইপেরও থাকতে পারে। তো যাই হোক, তো জাংশন বা এই যে ডোপিং করার উদ্দেশ্য হচ্ছে এটাকে ডমিনেটলি ওয়ান টাইপ অফ মেজরিটি ক্যারিয়ার বানানো। কিন্তু যখন আমরা এটা হাই ইনজেকশনে চলে যাবে, মানে যখন আমি অনেক বেশি কনসেন্ট্রেটেড ফোটন ফ্লাক্স এখানে ফেলতেছি, তখন যেটা হবে আলটিমেটলি হাই ইনজেকশন লিমিটে, তখন দেখা যাবে যে এই যে ফটো জেনারেশন যেটা হচ্ছে, ফটো জেনারেশন হওয়ার পরে যে ওভারঅল যে ক্যারেক্টারিস্টিকটা বা মানে কেরিয়ার ডেন্সিটিটা, এটা দেখা যাবে দুইটাই ইলেকট্রনেরও যেমন হয়ে গেছে, আবার হোলেরও একই হয়ে গেছে। দ্যাট মিনস তখন আর একটা কোনো ধরনের ডমিনেন্ট ম্যাটেরিয়াল এখানে, ডমিনেন্ট কেরিয়ার এখানে থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে হাই ইনজেকশন লিমিটে। তো তখন এটা হচ্ছে এটাকে বলা হয় এমবাই পোলার ট্রান্সফার, ঠিক আছে? এখানে দেখা যাবে যে ইলেকট্রন হোল দুইটাই একই রকম ভাবে, এখানে কোনো মেজরিটি কেরিয়ার, দুইটাই মেজরিটি কেরিয়ার, দুইটাই মাইনরিটি, ঠিক আছে? এটাকে বলা হয় এমবাইপোলার কেরিয়ার ট্রান্সফার। দুই ধরনের কেরিয়ারই এখানে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে? সো এখানে যেটা হবে যে ইউজুয়ালি যেটা হবে যে আহ, আহ, তখন আমরা আসলে এটাকে আর এই এই যে কোয়েশনটা যেখানে আছে, যে আমাদের যে এই কোয়েশনটার কথা বলছি, এখন আর এখানে স্টিল আমরা অ্যাজুম করে নিচ্ছি যেটা মাইনরিটি মানে লাইফ টাইমটা স্টিল হয়তো এভাবে চিন্তা করে নিতেছি যে ঠিক আছে, আমরা আগের মতোই মানে লো ইনজেকশনের অ্যাজাম্পশনটা এখানে লাইফ টাইমে স্টিল আছে। বাট স্টিল এখন আমরা যেটা করবো যে আমরা এখানে এমবাইপোলার ফর্মে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে, এই ডিটা হয়ে যাবে তখন ডিএনডিপি বাই ডিএন, ঠিক আছে? আর ডিফিউশন এখানে কিন্তু দেখেন, আমরা এখানে কিন্তু স্পেসিফিক কোনো ইয়া দিচ্ছি না, এখানে আমরা বলতেছি একটা মানে কমন ডিফিউশন কনস্ট্যান্ট, একটা কমন ডিফিউশন লেয়ার, ঠিক আছে? আর এই যে একটা কমন লাইফ টাইম, ঠিক আছে? আচ্ছা, এখন আবার একটা কথা আছে, যদি ডোমিনেন্ট রিকম্বিনেশন প্রসেসটা স্টিল লিনিয়ার উইথ এক্সিস ক্যারিয়ার ডেন্সিটি, এখন এই যে আমার এখানে যে আমরা তো বলছিলাম যে আমাদের বিভিন্ন রকম রিকম্বিনেশন হয়, যেটার মধ্যে ও জে, শকলেরিড, হল এবং রেডিয়েট। তো এর ভিতরে যে এর মধ্যে যে প্রসেসটা মোস্ট ডমিনেন্ট হবে, সেটা যদি আমার এক্সেস ক্যারিয়ার ডেন্সিটির সাথে লিনিয়ার, স্টিল লিনিয়ার থাকে হাই ইনজেকশন লিমিটেও, তাহলে এটা হবে এলএনটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ এন। তাহলে স্টিল এটা যেটা হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন 8.9 ইজ লিনিয়ার ইন এন এন্ড দ্য সলিউশন ক্যান বি সেপারেটেড, স্টিল এটাকে আমরা লাইট ডিপেন্ডেন্ট এবং বায়াস ডিপেন্ডেন্ট টার্মে ইয়ে করতে পারবো, মানে সুপারপজিশনটা স্টিল ভ্যালিড হবে। কিন্তু এখানে জাস্ট আমাদের এই জিনিসগুলোকে জাস্ট এই ডিএন আর এল এন আবার টি এগুলাকে আমরা কি করবো এখন, ইনস্টিড অফ মাইনরিটি কেরিয়ার এখন আমরা একটা বোথ কম্বাইন্ড একটা ফ্যাক্টর দিয়ে করতে হবে, কারণ এখানে এখন মাইনরিটি কেরিয়ার নাই ওইভাবে, ওই রেসপেক্টে মাইনরিটি কেরিয়ার নাই ওইভাবে, ঠিক আছে? বা এটা ইউজুয়ালি হয় যে স্টিল যদি আমার এক্সেস ক্যারিয়ারের সাথে লিনিয়ার রিলেশনটা কখন থাকবে, সক্রিয় হলের ক্ষেত্রে, ঠিক আছে? ইভেন এট হাই ইনজেকশনের ক্ষেত্রে সক্রিয় হলে যদি আমরা দেখি এন ইকুয়াল টু পিও যদি দিয়ে দেখি, তাহলে আমরা এই যে ওই যে আমরা যখন প্রথমে পড়ছিলাম ওখানে গিয়ে যদি আপনারা দেখেন এই কোয়েশন গুলা, তাহলে দেখবেন যে ইউএসএ সক্রিয় হলের রিকমেন্ডেশন একটা স্টিল একটা লিনিয়ার রিলেশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা যেটা হচ্ছে, যেটা আসলে ফিজিক্যালি যেটা হয়, যে আসলে দেখেন আমার লো ইনজেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, লো ইনজেকশনের ক্ষেত্রে এই যে ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং যেটা হয় যে হাই ইনজেকশনের ক্ষেত্রে যেটা হয়, এই লাইফ টাইমটা সকলেরই হলের ক্ষেত্রে বেড়ে যায়, উল্টা।
কেন বেড়ে যাচ্ছে? এটা কারণটা হচ্ছে দেখেন, যে যখন আমরা লো ইনজেকশনে ছিলাম তখন এই সক্রিয় রিড হল রিকম্বিনেশনের লাইফ টাইমটা এটা কি ছিল? এটা মাইনরিটি ক্যারিয়ারের ক্যাপচার রেট দিয়ে বা মাইনরিটি ক্যারিয়ারের ক্যাপচার রেট দিয়ে এটা লিমিটেড ছিল। ঠিক আছে? In low injection, the capture of minority carrier in a capture is immediately followed by the capture of majority carrier. কারণ এখানে majority carrier তো abundant আছে, so minority carrier টা কতটুকু আছে এটার উপর depend। ঠিক আছে? because of the abundance of majority carrier এখন ছিল, so rate determining স্টেপটা ছিল আসলে minority carrier capture। আর এখন যেহেতু আসলে এখানে ইলেকট্রন হল দুটাই কাছাকাছি চলে আসছে বা সমান অফ দ্য অর্ডার সেম অর্ডার চলে আসছে, তো এখানে দুটোই হচ্ছে এখন রেট ডিটারমাইন। ঠিক আছে? এখন আসলে দেখা যাবে যে কোনোটার অ্যাভেলেবিলিটির উপর আপনাকে আর মানে ইয়া করতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে ইফ এই যে এসআরএস টা যেটা বলছিলাম, এটা যদি ডমিনেন্ট হয় এট অল মিউশন লেভেল, তাহলে এখানেই যদি এটাই যদি ডমিনেন্ট হয়, মানে যেটা হচ্ছে যেই রেটের জন্য আমার যেই রিকমেন্ডেশনটা আমি চিন্তা করতেছি সেটার জন্য যদি ক্যারিয়ারের ইয়াটার সাথে মানে রিকমেন্ডেশন রেটের সাথে ক্যারিয়ারের মাল্টি ক্যারিয়ার বা যে ক্যারিয়ারটাই হোক, যেটা রিলেশনটা যদি লিনিয়ার স্কেল ভ্যালিড হয়, তাহলে এক্ষেত্রে আমরা সুপার পজিশনটা ইউজ করতে পারি। ঠিক আছে? বাট আমরা যদি এখন রেডিয়েটিভ আর ওজ এর ক্ষেত্রে যাই, রেডি এবং ও আচ্ছা, সেক্ষেত্রে আমার যে এক্স টাইম বাড়তে পারে এই ফটো মানে ফটো কারেন্টটা, আমার শর্ট সার্কিট কারেন্টটা আবার এক্স মানে এক্স টাইম যদি কনসেন্ট্রেশন বাড়াই তাহলে এক্স টাইম বাড়বে। এবং আচ্ছা, বা এখানে যেটা বলছি এবার ফাস্টারও হতে পারে, কারণ যেহেতু এখানে আমার রিকম্বিনেশনটা কমে যাবে এটা হায়ার ইনজেকশন বিকজ অফ দ্য এনহ্যান্স ক্যারিয়ার লাইফ। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম, আচ্ছা রেডিয়েটিভ আর ওজ এর ক্ষেত্রে যেটা হবে, রেডিয়েটিভ আর ওজ যদি হয় তাহলে এটা হবে নন লিনিয়ার। ঠিক আছে? উইথ অ্যান ইন হাই ইনজেকশন। আচ্ছা, তাহলে নন লিনিয়ার যদি হয় তার মানে রেডিয়েটিভের জন্য যে দেখা যাচ্ছে যে এটা একটা কনস্ট্যান্টের সাথে এন স্কোয়ার সাথে রিলেটেড, হয় এন ইকুয়াল টু পি, ইমপ্লাইং দ্যাট এন স্কোয়ার লেখা আর পি স্কোয়ার লেখা একই কথা, কারণ এটা তো আসলে সেমি হবে যখন হাই ইনজেকশন যাবে। আচ্ছা, তার মানে মানে এটাকে যদি আমরা এভাবে লিখি যে এন বাই টি, তাহলে টি এর ক্ষেত্রে এটা হবে যে আসলে লাইফ টাইমটা হয়ে যাচ্ছে প্রপোর্শনাল টু ওয়ান বাই ক্যারিয়ার ডেন্স। ঠিক আছে? আর অজের ক্ষেত্রে এরকম এন কিউব, এবং এক্ষেত্রে লাইফ টাইম ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এরিয়া ডেন্সিটি স্কোয়ার। ঠিক আছে? সো যেই প্রসেস বা যেই ইনজেকশন লেভেলে আমার রেডিয়েটিভ আর ও যে প্রসেস গুলো ডমিনেন্ট হবে, সেক্ষেত্রে আমাদের আসলে সুপার পজিশনটা ভ্যালিড হবে না। ঠিক আছে? এখন সেক্ষেত্রে আহ, এই এই যে এই ইয়াগুলা তখন না করে আমাকে এটাকে আলাদাভাবেই সলভ করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রে কম্বাইন্ড এফেক্টটা দেখতে হবে, যে ডার্ক কারেন্টও বাড়বে এবং ইয়াটাও বাড়বে। ঠিক আছে? আচ্ছা, মানে ইনক্রিজ জেনারেশনের সাথে আমার দা কারেন্টও বাড়বে এবং ওপেন সার্কিট এই যে ভি ওপেন সার্কিট যে ইনক্রিজটা আমরা দেখাচ্ছিলাম এটা এতটা ফাস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, মানে এখানে কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখেন, এখানে ডার্ক কারেন্টটা বাড়তেছে কি, আমি কিন্তু এই কার্ভের রেসপেক্টে বলতেছি। এই কার্ভে কিন্তু ডার্ক কারেন্ট বাড়তেছিল না, কারণ হচ্ছে এখানে টেম্পারেচারটা ফিক্স ছিল, কিন্তু এখানে কেন ডার্ক কারেন্ট বাড়তেছে? কারণ এখানে আমার রিকম্বিনেশন বাড়তেছে, এই কারণে ডার্ক কারেন্ট বাড়তেছে। ঠিক আছে? কারণ এই যে লাইফ টাইম কমতেছে, লাইফ টাইম ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। ঠিক আছে? সো যত আমি লাইফ টাইম কমাবো রিকম্বিনেশন বাড়বে, সো ডার্ক কারেন্টটা বাড়বে। ঠিক আছে? সেই প্রসেসটা কিন্তু ডিফারেন্ট, এটা মাথায় রাখেন। তো এখানে টিটা বলতে এখানে আবার টেম্পারেচার বলছেন, এটা হচ্ছে লাইফ টাইম। সো এগুলো একটু কনফিউজিং, এটা আপনি একটু দেখবেন, এই এটা ভালো মতো পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে? আমার মনে হয় আমি যতটুকু বুঝাইছি এটা ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন এখানে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন বা নোট ডাউন করে রাখতে পারেন, এরপরে ক্লাস শেষ হলে তারপর কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, এখানে যেটা এখানে বলা হচ্ছে, এখানে উম, এই যে এই ইয়াটা এই যে আমাদের যে এক্স এর সাথে যে এটা ইনক্রিজ হচ্ছিল, এই যে ভিওসিটা কিভাবে ইনক্রিজ হচ্ছিল, এখানে আমরা বলছিলাম যে এই ভিওসি যে ইনক্রিজটা এটা হচ্ছে এম কেবিটি বাই কিউ, আর এমটা হচ্ছে একটা নন আইডিয়ালিটি ফ্যাক্টর। এখন এই নন আইডিয়ালিটিতে আসতেছিল বিভিন্ন রিকম্বিনেশন প্রসেস থেকে আদার দেন রেডিয়েট। ঠিক আছে? কারণ নন আইডিয়াল ডায়োড কখন হবে, যখন এখানে আইডিয়াল থেকে অন্য কিছু থাকবে। যেমন হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে তো আমরা জানি যে আইডিয়ালিটি ফ্যাক্টরটা ওয়ান। সো নন আইডিয়াল কখন হবে, যখন এখানে ও যে সফট রিড হল এই টাইপের রিকম্বিনেশন গুলো ডমিনেন্ট হবে। তো এই এম ফ্যাক্টরটা ডিপেন্ডিং অন দ্য ডমিনেন্ট রিকম্বিনেশন মেকানিজম দেখা যাচ্ছে যে শক্লি রিড হল প্রসেসে যেটা হবে যে
ইফ দ্য আচ্ছা, এখানে যেটা বলছে যে উই এক্সপেক্ট রিকমেন্ডেশন টু ভেরি লাইক এ কিউবিটিভ। আচ্ছা, যদি সক্রিড হল হয় তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে expect very আচ্ছা, মানে এম এর ভ্যালুটা হবে 2 ফর সক্রিড হল, এবং 1 হবে রেডিয়েটিভের জন্য, আর 2/3 হবে পজের জন্য। ঠিক আছে, এই যে এই প্রসেসটার কথা আমি বলতেছিলাম, এই যে এম কেবিটি বাই কিউ, এই এম এর যে পয়েন্টটা, হ্যাঁ, এই এম এর রিলেশনটা এই বিভিন্ন প্রসেসের জন্য কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এটা জাস্ট এখানে দেখালাম কি হচ্ছে। আচ্ছা, এখন টেম্পারেচার এফেক্টটা তো আমি আগে বললাম, যে কিছুক্ষণ আগে বলছি যে হাই কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমার টেম্পারেচারও বাড়বে। হ্যাঁ, টেম্পারেচার যদি বাড়ে তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ব্যান্ড গ্যাপ কমে যাবে। তো এখানে দুইটা এভাবে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়াল চেঞ্জ হবে। ফার্স্টে দেখেন এটা মাইনাস, সো ইজিটা কমতেছে ব্যান্ড গ্যাপ ন্যারোইং এর কারণে টেম্পারেচার বাড়ার সাথে, আবার এট দ্য সেম টাইম টি বাড়ছে। সো দুইটার এফেক্টটা কিন্তু একটা একটা কি করতেছে, রানওয়ে কন্ডিশন হবে, মানে এনএস স্কোয়ারটা ইজি মানে অনেক বাড়বে তখন। ঠিক আছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি বাড়া শুরু করে। আচ্ছা, তাহলে ইনক্রিজিং এনআই, তাহলে ডার্ক কারেন্ট বাড়বে স্বাভাবিক। ইনক্রিজিং কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে ডার্ক কারেন্ট বাড়বে। আচ্ছা, আচ্ছা, ডার্ক কারেন্ট যখন বাড়বে তখন আহ, এখানে আসলে তাহলে দুইটার ভিতরে একটা কম্পিটিশন হবে, হচ্ছে ব্যান্ড গ্যাপ কমতেছে, ফটো কারেন্ট বাড়তেছে, কারণ ব্যান্ড গ্যাপ কমলে আমার মোর ফটোন ইউজেবল ফটোন পোর্শনটা বাড়বে, বাট এট দ্য সেম টাইম টেম্পারেচার বাড়তেছে, এই ডার্ক কারেন্ট বাড়তেছে। তো এখানে আবার দেখা যাবে যে ডার্ক কারেন্টের যে ইনক্রিজটা সেটা ফটো কারেন্টের চেয়ে অনেক বেশি। তো আলটিমেটলি এটাই ডমিনেট করবে, ডার্ক কারেন্টের ইনক্রিজটা বা এটার এফেক্টটাই ডমিনেট করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দিস অপোজেস দ্য এফেক্ট অফ ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি আন্ডার কনসেন্ট্রেশন উইথ দ্য রেজাল্ট দ্যাট অপটিমাল পারফরমেন্স ইজ অ্যাচিভড at some immediate concentration level. That means যে আসলে আমি কনসেন্ট্রেশন বাড়ালেই যে আমার সেলের পারফরমেন্স বাড়বে তা না। কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে ইভেন দেখা যেতে পারে যে এফিসিয়েন্সি কমা শুরু করছে। ঠিক আছে, মানে যদি আমি আস্তে আস্তে বাড়াই, কিন্তু এটা ইউজুয়ালি ঠিক যে আপনি যত কনসেন্ট্রেশন বাড়াবেন আপনার পাওয়ার ডেন্সিটি বাড়বে। ঠিক আছে, সো আই থিঙ্ক আমাদের এখানে দুটো জিনিস ডিস্টিংগুইশ করা হচ্ছে, একটা হচ্ছে এমপিপি আর একটা হচ্ছে এমইপি। ঠিক আছে, তো যদিও এই ক্ষেত্রে আসলে এমপিপি আর এমইপি টা আমাদের জন্য সেম। কেন সেম? কারণ হচ্ছে আমাদের ইনপুট পাওয়ারটা তো ফিক্সড। ঠিক আছে, ইনপুট পাওয়ারটাও যদি আবার এই পাওয়ার মানে আউটপুটের সাথে চেঞ্জ হতো, ইন দ্যাট কেস আসলে আমরা এই এমইপি আর এমপিপি টা ডিফাইন করতে পারতাম। ঠিক আছে, যদিও আমরা এমইপির কথাটা বলি না, কারণ এমপিপি ট্র্যাকার বলি, কারণ হচ্ছে আসলে পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার মানে এফিসিয়েন্সি মানে পাওয়ার বাই একটা কনস্ট্যান্ট ইনপুট পাওয়ার। সো এই জন্য এটাকে এমপিপি আর এমএপি সেম হয়। বাট ইউজুয়ালি যেটা হচ্ছে যে আসলে দেখা যাবে যে এই এফিসিয়েন্সিটা, যা মানে এফিসিয়েন্সিটা যে অলওয়েজ বাড়বে, তার মানে যেটা হচ্ছে যে পাওয়ার বাড়তেছে, ঠিক আছে, দুটোই তো বাড়বে। একটা হচ্ছে আপনি যখন কনসেন্ট্রেশন আছে, এটা একটু ক্লামজি হয়ে গেছে এখানে। আপনি যখন কনসেন্ট্রেশন বাড়াচ্ছেন, অফকোর্স ফোটন বাড়তেছে, তো পাওয়ার বাড়তেছে, এটা নিয়ে কোনো কথা নেই। হয়তো রেট অফ ইনক্রিজ অফ পাওয়ারটা কম, যেমন কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে হয়তো পাওয়ারটা এইভাবে আস্তে আস্তে বাড়তেছে, হয়তো একটা সার্টেন টাইমের পরে পাওয়ারটা অতটা চেঞ্জ হচ্ছে না, স্যাচুরেট হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে আপনি লিনিয়ারলি কি বাড়াচ্ছেন, ফোটন ফ্লাক্স বাড়াচ্ছেন, বা ইনপুট পাওয়ারটা লিনিয়ারলি বাড়ছে। সো এখানে আপনি যদি স্লোপটা দেখেন, যে আমি যদি এখানে দেখি যে স্লোপটা দেখি, বা যে কোনো একটা পয়েন্টে যদি আমি রেশিওটা নিই, তাহলে দেখা যাবে যে এফিসিয়েন্সি আস্তে আস্তে কমা শুরু করবে। ঠিক আছে, তো আসলে ওই ক্ষেত্রে আসলে মানে এফিসিয়েন্সিটা অতটা ভালো হবে না, মানে সে অতটা এফিসিয়েন্টলি ওই পাওয়ারটাকে কনভার্ট করতে হবে, কিন্তু ওভারঅল কিন্তু পাওয়ার বাড়বে। ঠিক আছে, তো আপনার যদি এফিসিয়েন্সি কনসার্ন না হয়, আপনি যদি শুধু পাওয়ারের চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি হায়ার কনসেন্ট্রেশন ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনি এফিসিয়েন্সি নিয়ে কনসার্ন হন যে না আমার এফিসিয়েন্সিটা একটা ইস্যু, তাহলে ইন দ্যাট কেস আপনি অবশ্যই কি করবেন, এটাকে ওইভাবে একটা অপটিমাল কনসেন্ট্রেশন ইউজ করতে হবে, আপনি জাস্ট ইচ্ছা মতো কনসেন্ট্রেশন বাড়াতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্সটা কেন আসতেছে, কারণ দেখেন যখন আমার ফোটন অ্যামাউন্ট অফ ফোটন ফ্লাক্স বাড়তেছে, দ্যাট মিনস আমার মোর ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, এবং ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলে কারেন্ট বাড়তেছে। তো একটা মেটেরিয়ালের ভিতর দিয়ে যদি সেম মেটেরিয়ালের ভিতর দিয়ে ধরেন একটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, এবং এটার ভিতর দিয়ে যদি কারেন্ট বাড়ে, তো আসলে কি হবে, ভোল্টেজ ড্রপটা বাড়বে, আয়ার বাড়বে, এবং এখানে আসলে এই জিনিসটা আরো ওর্স হবে দুইটা কারণে। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ওটা রেজিস্ট্যান্স বাড়বে, কারণ হচ্ছে টেম্পারেচার বাড়লে তো অবশ্যই রেজিস্ট্যান্স বাড়বে, এবং সেটা যদি বাড়তে থাকে তাহলে তো আসলে ওটার আরো কোর্স হবে এফেক্টটা। আরেকটা কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কারেন্ট ক্রাউডিং, যেটা আমি আগে বলছিলাম, এটা ইউজুয়ালি এমিটারের ক্ষেত্রে হবে। কারণ দেখেন আমরা তো এটাকে ফুলি ব্লক করে রাখতে পারবো। ঠিক আছে, এখানে এমিটারে একটা গ্রিড থাকবে, ফিঙ্গার ইলেকট্রোড থাকবে, বা এরকম বিভিন্ন ইয়া থাকবে। এখন তার মানে ইলেকট্রন গুলাকে এখান থেকে এসে ফানেলিং করতে হবে। ঠিক আছে, মানে বিভিন্ন জায়গায় এসে কালেক্ট হতে হবে। এখন
এই যে একটা জ্যাম ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে, ইলেকট্রনের জ্যাম ক্রিয়েট হবে। এই জ্যামটা কেন ক্রিয়েট হবে? কারণ হচ্ছে ইলেকট্রন গুলো এখানে আসার পরে তাদেরকে কালেক্ট করতে হচ্ছে বা কালেক্ট হতে হচ্ছে কেরিয়ার গুলাকে। সো আপনি যত ফোটন ফ্লাক্স বাড়াবেন তত কি হবে? কারেন্ট ডেন্সিটি বাড়তেছে। সো কারেন্ট ডেন্সিটি বাড়লে মোর ইলেকট্রন এখন তাকে কালেক্ট করতে হচ্ছে এই সেল গুলাকে। সো এটা সিরিজ রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে, ঠিক আছে। সিরিজ রেজিস্ট্যান্স বাড়বে, ভোল্টেজ ড্রপ বাড়বে, ঠিক আছে। ভোল্টেজ ড্রপ যেটা আলটিমেটলি এফেক্টটা সিরিজ রেজিস্ট্যান্স এফেক্টটা বাড়বে। সো এটাকে যেটা হচ্ছে যে এটা একটা ফ্যাক্টর। তাহলে এই জন্য যেটা করতে হবে যে আপনি যদি কনসেন্ট্রেটেড সোলার সেল ডিজাইন করেন যেখানে ইমিটারটাকে খুবই হেভিলি ডোপ করতে হবে, ঠিক আছে। এখন হেভিলি ডোপ করলে আবার একটা সমস্যা হচ্ছে যে ডোপিং বাড়ার সাথে সাথে রিকম্বিনেশনও বাড়তে পারে, ঠিক আছে। সো এখানে কম্প্রোমাইজের একটা ব্যাপার আছে। তার মানে এখানে আমি জাস্ট আরবিট্রারিলি কনসেন্ট্রেশন বাড়ালেই যে সব ভালো হয়ে যাবে তা না, অনেক ট্রেড অফ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জন্য একটা কনসেন্ট্রেটেড সেল ডিজাইন করার ভিতরে অনেকগুলো ট্রেড অফ আমরা দেখি। আচ্ছা, আচ্ছা, এখন কনসেন্ট্রেশন সেলের ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন আমরা দেখছিলাম যে আমরা যখন একটা জিনিস বলতেছিলাম যে শক্তি পরিচার লিমিটের কথা বলতে, শক্তি পরিচার লিমিটটা ছিল আনকনসেন্ট্রেটেড সোলার সেলের জন্য, এবং এটা ব্যান্ড গ্যাপ ছিল কত? ব্যান্ড গ্যাপ ছিল অ্যারাউন্ড, মানে সিঙ্গেল জাংশনের জন্য। আচ্ছা, এখন এই সিমিলার যদি আমি একটা ডিটেল অ্যানালাইসিস করি কনসেন্ট্রেশনের জন্য, তাহলে কিন্তু তখন কিন্তু আসলে শক্তি পূজার লিমিট কিন্তু এটা খাটবে না, কারণ ওটা আমরা করছিলাম হচ্ছে সিঙ্গেল ইয়ার জন্য, সিঙ্গেল কনসেন্ট্রেশন বা আনকনসেন্ট্রেটেড সোলার রেডিয়েশনের জন্য, ঠিক আছে। সো শক্তি পূজার লিমিটের অ্যাপ্লিকেশন গুলো আপনাদের জানতে হবে। তাহলে অনেক সময় দেখবেন যে ওই যে মানে পেপার গুলো বলে সুপার শক্তি পূজার পারফরমেন্স, তারপর হচ্ছে শক্তি পূজার লিমিট, ক্রসিং দ্য শক্তি পূজার লিমিট, এগুলো যখন ক্যাচি টার্ম টাইটেল যে কোনো পেপারে দেখবেন এই ধরনের টার্ম থাকে। সো তারা বোঝাতে যাচ্ছে যে তারা এই ফান্ডামেন্টাল যে লিমিটটা আছে, যেটা সিলিকনের জন্য বা একটা সিঙ্গেল ব্যান্ড গ্যাপের জন্য আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, সেটাকে তারা ক্রস করছে প্র্যাকটিক্যালি, ঠিক আছে। বা তারা তো এটা আসলে সিঙ্গেল জাংশনে করে নাই, তারা বিভিন্ন ওয়েতে বা যেভাবে করুক সেটা করছে। তো এটাকে তারা বলতে চাচ্ছে যে তারা শক্লিকোজার লিমিটটাকে ক্রস করছে। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি যে অপটিমাল ব্যান্ড গ্যাপ, তো এই অপটিমাল ব্যান্ড গ্যাপটা এটা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু না। এই অপটিমাল ব্যান্ড গ্যাপটা ডিপেন্ড করবে আপনার স্পেকট্রামের উপরও, যেমন ডিপেন্ড করবে, আবার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। আমরা সোলার স্পেকট্রামের জন্য আমরা যেটা দেখছিলাম যে অপটিমাল ব্যান্ড গ্যাপটা বোধহয় সিঙ্গেল কনসেন্ট্রেশনের জন্য ছিল অ্যারাউন্ড 1.3 বা সামথিং, ঠিক আছে। এখন আমরা যদি সিমিলার একটা ডিটেল অ্যানালাইসিস একটা সার্টেন কনসেন্ট্রেশনের জন্য করি, তাহলে করেসপন্ডিং আরেকটা অপটিমাল ব্যান্ড গ্যাপ আমি পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে এই যে এখানে একটা প্লট দেয়া আছে 9.10, এখানে এক্স ইকুয়াল টু 1 এর জন্য একটা ডিটেল ব্যালেন্স অ্যানালাইসিস আছে, আর এক্স ইকুয়াল টু 1000 এর জন্য একটা ডিটেল ব্যালেন্স অ্যানালাইসিস এর রেজাল্ট দেওয়া আছে এজ এ ফাংশন অফ ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। এবং এটা দেখেন, ওয়ান এর জন্য এটা অ্যারাউন্ড 31% বা 2%, কিন্তু যদি আমি 1000 এ চলে যাই তখন রাফলি অ্যারাউন্ড 40%। এবং এখান থেকে যেটা ওরা বলতেছে যে এটা দেখে যদি বোঝা যাচ্ছে না এটা কিছু কার্ভিং এই এলাকাটা নন মনোটোনিক, কিন্তু অ্যারাউন্ড এরা বলতেছে যে টপ, মানে যখন আমি কনসেন্ট্রেশন বাড়াবো ব্যান্ড গ্যাপটা কমবে, অপটিমাল ব্যান্ড গ্যাপটা একটু কমবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে আচ্ছা, তার মানে যদিও আমার সিঙ্গেল কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সিলিকনের চেয়ে বেটার ছিল একটু হায়ার ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল গ্যালিয়াম আর্সেনাইড, কিন্তু এখানে আবার 1000 কনসেন্ট্রেশনে যদি যাই সেক্ষেত্রে সিলিকনের ব্যান্ড গ্যাপটা হয়তো অপটিমাল হবে, মানে এটার ব্যান্ড গ্যাপটা শিফট হয়ে যাচ্ছে, অপটিমাল ব্যান্ড গ্যাপটা নিচের দিকে চলে আসতেছে। বাট এখানে কথা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র তো ব্যান্ড গ্যাপ দিয়ে একটা ম্যাটেরিয়াল হবে না, প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়াল তো শুধু ব্যান্ড গ্যাপ থাকবে না, সেখানে আরো তার অন্যান্য প্রপার্টিস থাকবে, এবং এই ক্ষেত্রে গ্যালিয়াম আর্সেনাইডটা বেটার সিলিকন। কেন বেটার? একটা হচ্ছে তার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এফিসিয়েন্সি, এটা বেটার দেন সিলিকন। এই যে মানে এই যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে যে এফিসিয়েন্সিটা কমতেছে, তার যে কোএফিসিয়েন্টটা, এই কোএফিসিয়েন্টটা রেটটা টেম্পারেচারের সাথে এটা স্লো আপ কম্পেয়ার টু সিলিকন, এটা ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওজে, ও যেটা যেটা হচ্ছে যে সিলিকনের ক্ষেত্রে স্ট্রঙ্গার বিকজ অফ ইটস লো ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে, এবং এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে লিমিটস দ্য থিওরিটিক্যাল এফিসিয়েন্সি টু 36%, এটা কনসেন্ট্রেশন অফ 100 সেল উইথ পারফেক্ট লাইট ট্রেপিং দিয়ে। আচ্ছা, আবার অন্যদিকে ও যেটা হচ্ছে মাচ লেস ইম্পর্টেন্ট ইন গ্যালিয়াম আর্সেনাইড। হ্যাঁ, এবং এক্ষেত্রে গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে আমরা আর বেটার এফিসিয়েন্সি পাওয়া যাবে। এটা অনেক আগের পুরান বই, সো এরা এখানে যেটা দেখাচ্ছে যে এটা তো থিওরিটিক্যাল এফিসিয়েন্সি। তো at 1000 cells the theoretical efficiency is around 36-37%, ঠিক আছে। মানে ম্যাক্সিমামলি আপনি 36-37% অ্যাচিভ করতে পারবেন। তাহলে মোস্ট প্রবাবলি এটা আসলে ভুলই বলছে, এটা 1000 হবে না, 100 হবে না, 1000 রেখে দেবে বলে, যাই হোক এটা ক্যালকুলেশন করলে বের। আচ্ছা,
তো এখন যেটা হচ্ছে যে কোনো ধরনের ডিরেক্ট সিঙ্গেল ম্যাটেরিয়ালের সেমিকন্ডাক্টর আসলে এই রেঞ্জে নাই, যেখানে এই হোয়াট দ্য থিওরিটিক্যাল এফিসিয়েন্সি আন্ডার কনসেন্ট্রেশন ইজ হাই, মানে এই যে থিওরিটিক্যাল এফিসিয়েন্সি যেটা বের করলাম, এটা যদি আমি এই ধরনের সিঙ্গেল ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল অল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি যদি নেই, তার কোএফিসিয়েন্ট গুলা, ও যে রিকম্বিনেশনের যে ব্যাপারগুলো আছে, বিভিন্ন রিকম্বিনেশন ফ্যাক্টর গুলো আছে, ব্যান্ড গ্যাপের নেচারটা ডিরেক্ট না ইনডিরেক্ট, এগুলো নিয়ে চিন্তা করলে দেখা যাবে যে আসলে এই রেঞ্জে আমি আসলে কোনো সিঙ্গেল ম্যাটেরিয়ালের ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর পাবো না। তো এই ক্ষেত্রে আমাদের আবার ওই যে অ্যালয়ে যেতে হবে, 3.5 টার্নারি ব্যান্ড গ্যাপ, টার্নারি ম্যাটেরিয়াল, 3.5 অ্যালয়েস, 3.5 ভিতরটা 3.5 অ্যালয় বা 2.6 অ্যালয়েস, এই ধরনের ম্যাটেরিয়াল গুলোতে আমাদের যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা তোরা অনেক আগে বলছে, তো আমি আপনাদের এখানে সম্ভবত একটা পেপার দিয়ে রাখছি। এই পেপারটা আপনারা দেখছেন কিনা দেখি, এখানে আমি দিছিলাম কিনা, এর তো কথা, লার্নিং এর ভিতরে লিটারেচার ফর ফার্দার, ও এটা তো না। আম, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে তো এফিসিয়েন্সি টেবিল আমি দিয়ে রাখছি। এই যে এফিসিয়েন্সি টেবিল তো আপনারা দেখতেই পারতেছেন, এখানে এখান থেকে দেখতে পারবেন যে আসলে এখন তো অনেক হাই, আরো অনেক হাই এফিসিয়েন্সি কনসেন্ট্রেটেড ফটোভোলটাইক্স এর ক্ষেত্রে দেখবেন যে বেশ হাই এফিসিয়েন্সি আছে। এবং রিসেন্টলি আমি একটা নেচারের পেপার তো দেখছিলাম, সেই নেচারের পেপারটা কোথায়, আচ্ছা আমি নেচারের পেপারটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। একটা নেচার পেপার দেখছিলাম যেটা ছিল 6 জাংশন সোলার সেল কনসেন্ট্রেটেড, তো সেটার ক্ষেত্রে এফিসিয়েন্সি এরা ক্লেম করছে 47%। ঠিক আছে, এবং ওটা 3.5 ম্যাটেরিয়ালের। আচ্ছা, টেন্ডেন্ট ছিল স্ট্রাকচার। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশনের এফেক্ট গুলো আমরা এখান থেকে এভাবে দেখতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি কনসেন্ট্রেশন ইউজ করবো, তখন আমাকে এই যে আমার ফ্রন্ট গ্রিডটা বা ইলেকট্রন যেদিক দিয়ে লাইটটা ঢুকবে ম্যাটেরিয়ালে, তো এই ফ্রন্ট গ্রিডের ডিজাইনটাও সিমেট্রিক করতে হবে। যেমন এটা একটা হতে পারে সার্কুলার সিমেট্রিক, কারণ লাইট যদি আমার এভাবে আসে, ফোকাস হয়ে আসে, তাহলে এটা যেন ব্লক না হয়ে যায়। কারণ ফোকাস হয়ে যাওয়া মানে এটা একটা সার্টেন পয়েন্টে ফোকাস হচ্ছে, তাই না? ফোকাস যদি হয়ে যায় তাহলে আসলে কি হবে, এইভাবে যেন ব্লকটা, এই জন্য এই ইউজুয়ালি এইভাবে সার্কুলার সিমেট্রিকলি ডিজাইন করা যায়। এটা একটা হতে পারে। অন্যটা হতে পারে যে প্রিজমেটিক লেন্স ইউজ করে এই যে এটাকে রিফ্লেক্ট করা, মানে এই যেন এই বাইপাস করে দেয়, লাইটটা ডিরেক্টলি এখানে না পড়ে। ঠিক আছে, এটাকে বাইপাস করে আমরা ডানে ভাবে সরাই দিব, যেন লাইটটা একটু অবলিক অ্যাঙ্গেলে হলেও এটা ম্যাটেরিয়ালে ঢুকবে। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে ওটার উপর কোনো লাইটই আসবে না, এই ইয়াটার উপরে, কি বলে, এই কন্ট্যাক্টের উপরে। এটা একটা ওয়ে হতে পারে। যাই হোক, আচ্ছা এখন আমরা দেখবো লাইট কনফাইনমেন্ট। আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছি যে লাইট কনফাইনমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এবং এটা আমরা ধরে নিতেছি যে লাইটের ওয়েভলেন্থের তুলনায় আমাদের ফিল্ম থিকনেসটা অনেক হাই। ঠিক আছে, এবং এটা প্র্যাকটিক্যালি ট্রু, কারণ আমাদের যে ভিজিবল ওয়েভলেন্থ 400 থেকে 700 ন্যানোমিটার, সেটা তুলনায় আমার সোলার সেলের যে থিকনেসটা তো ফিউ মাইক্রন থাকে, সো এটা অনেক বড়। ঠিক আছে, অফ দ্য অর্ডার অফ 2, 3 বা 10 হয়। তো এটা আমরা ধরতে পারি। সো এখানে আমরা আসলে রে ট্রেসিং ইউজ করতে পারবো, জিওমেট্রিক অপটিক্স বা রে ট্রেসিং যেটাকে বলা হয়, যে রেকে ট্রেস করা, সেটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, রে ট্রেসিং করলে আমরা এই ধরনের এগুলোকে করতে পারবো, এই লাইট ট্রেপিংটাকে আমরা বলতে পারবো। কিন্তু যদি এটা আবার এরকম হয়ে যায় মাইক্রন স্কেল স্ট্রাকচারের ক্ষেত্রে, বা যদি এই ওয়েভলেন্থের সাথে যদি আমার এই ওয়েভলেন্থের ওয়েট, মানে ঠিক ওয়েভলেন্থের যে লেন্থটা আর থিকনেস অফ দা ফিল্ম, এগুলো যদি সেম সেম বা সেম অর্ডারে হয়ে যায়, তখন আসলে আর এভাবে করা যাবে না, তখন এটা গ্রেডিয়েন্ট অফ পয়েন্টিং ভেক্টর থেকে বের করতে হবে। ঠিক আছে, ফটো জেনারেশনের। আচ্ছা যাই হোক, তো পারফেক্ট লাইট ট্রিপিং এর জন্য একটা সিম্পলেস্ট লাইট ট্রিপিং হতে পারে কি, একটা মিরর। আচ্ছা, অনেক সময় অপটিক্যাল ক্যাভিটি নাম শুনছেন, তো ক্যাভিটি কি করা যায়, ক্যাভিটি হচ্ছে যে অপটিক্যাল লাইটটাকে একবার ঢুকলে ব্ল্যাক হোলের মতো এটাকে আর বেরোতে দিবে। ঠিক আছে, সো এখানে যেটা হচ্ছে যে এখানে মিরর বলতে আমরা আসলে মানে আমাদের যে ওই মিরর বলতেছি, মানে এখানে হয়তো মিররটা হতে পারে একটা মেটাল, হতে পারে মেটালও কিন্তু শাইনি সারফেস। কারণ মেটাল কেন শাইনি হয়, কারণ হচ্ছে সে লাইটটাকে রিফ্লেক্ট করে, ভিজিবল লাইট যেটা আমরা যেটা সেন্স করতে পারি, ওই ভিজিবল ওয়েভলেন্থের রেঞ্জে লাইটটাকে সে রিফ্লেক্ট করে। তো এখানে যদি নর্মাল ইনসিডেন্স মেটালে পড়ে, তাহলে আবার কি হবে, এই নর্মাল ইনসিডেন্স সে আবার এখান থেকে ব্যাক করে। এটা হতে পারে সিম্পলেস্ট লাইট ট্রেপিং এর একটা ওয়ে, মিরর। আচ্ছা, আরেকটা যেটা করা যায়, যে আমরা পলিশ না করে, সার্ফেসটাকে পলিশ না করে আমরা এটাকে রাফ করে দিতে পারি। ঠিক আছে, র্যান্ডমাইজিং লেয়ার সার্ফেস, এটাকে বলা হয় ল্যাম্বার্সিয়ান সার্ফেস বলা হয়। ঠিক আছে, পারফেক্টলি র্যান্ডমাইজিং সার্ফেসটাকে বলা হয় ল্যাম্বার্সিয়ান সার্ফেস, যেখান থেকে কোনো লাইট ট্রান্সমিট হতে পারবে না। ঠিক আছে, এই ল্যাম্বার্সিয়ান সার্ফেস এরকম রাফ করে দিলে যেটা হবে যে লাইট এখানে ঢুকবে, ঢুকার পরে সে বেশ কয়েকবার রিফ্লেক্ট হয়ে তারপরে বের হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রথমে যেটা দেখা যাবে যে হয়তো সে এমন ভাবে রিফ্লেক্ট হয়ে আবার সে প্রথম ইন্টারফেসে আসছে,
এবং সে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে সে ইনসিডেন্ট হয়। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে যদি হয়, এটা অনেক ওয়েভ গাইডের মতো। যে তাহলে এখানে কি হবে, আবার সে ওই অ্যাঙ্গেলের যেহেতু এটা ইন্টারনাল রিফ্লেকশন হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টিআইআর। তো সে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কারণে আবার সে নিচের সার্ফেস আসবে, আবার যেহেতু র্যান্ডম সার্ফেস সে আবার এটাকে স্ক্যাটার করবে, আবার সে উপরে যাবে। হ্যাঁ, আবার সে টিআইআর হচ্ছে আবার বেশি অ্যাঙ্গেলে পড়ছে, আবার সে টোটাল ইন্টারনালি রিফ্লেক্ট হবে, হয়ে এরপরের বার সে কোনোভাবে বের হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে। আচ্ছা, তাহলে আইডিয়াল র্যান্ডমাইজিং রিয়ার সারফেস, লাইট রে স্ট্রাইকিং দ্য রিয়ার সারফেস আর রিফ্লেক্টেড ইন এ র্যান্ডম ডিরেকশন। ঠিক আছে, on the first two reflections the illustrated ray is reflected at an angle larger than theta c. On the third bounce, এটা হচ্ছে কি ডাবল বাউন্সের পর যখন থার্ড বাউন্সে যাবে, তখন সে ফরচুনেটলি হয়তো থিটা লেস দেন থিটা সি তে সে গিয়েছে এবং সে এসকেপ করতেছে। ঠিক আছে। হুম। হুম। আচ্ছা, তাহলে একটা ওয়ে হচ্ছে সারফেসটাকে রাফ করে ফেলা, মানে পলিশ না করে রাফ করে ফেলা। লাইটটা আপন রিফ্লেকশন করে সে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে সে আবার এরকম মাল্টিপল বাউন্স করবে সে ফ্রন্ট আর ব্যাক সারফেসের ভিতরে। ঠিক আছে, এবং একটা পারফেক্টলি র্যান্ডমাইজ সারফেস যেটাকে আমি বললাম, এটাকে বলা হচ্ছে ল্যাম্বার্সিয়ান সারফেস। এই ল্যাম্বার্সিয়ান সারফেস যেটা করে যে স্ক্যাটার রিফ্লেক্টেড উইথ স্ফেরিক্যাল সিমেট্রি। ঠিক আছে, যেন অল অ্যাঙ্গেলে সে কি করে, অল অ্যাঙ্গেলে সে এটাকে রিফ্লেক্ট করবে। লাইটটা যে অ্যাঙ্গেলে এখানে পড়ুক না কেন, সব অ্যাঙ্গেলে সে হেমিস্ফিয়ারের মতো করে, মানে হেমিস্ফিয়ার থেকে, মানে একটা হেমিস্ফিয়ার মানে একটা গোলকের অর্ধেক সাইড। তো এই যে অ্যাঙ্গেল থেকে আসুক না কেন, হেমিস্ফিয়ার থেকে যেদিকে আসুক না কেন, এটাকে ইকুয়ালি লাইটলি সে এটাকে রিফ্লেক্ট করবে। ঠিক আছে। আচ্ছা, অ্যাজিউমিং নর্মাল ইনসিডেন্ট, লাইটটা যদি আমার নর্মালি পড়ে, the light enters and crosses the cell and is scattered at the rear surface. আচ্ছা, তাহলে at least এটা কত হবে? এটা হচ্ছে যে মিন পাথ, যেটা মিন পাথটা হচ্ছে, এখন এটা ডিপেন্ড করতেছে কারণ এটা তো একটা র্যান্ডম ইভেন্ট, তাই না? তো এখন লাইটটা কোন অ্যাঙ্গেলে পড়বে, সেটা আবার কয়বার রিফ্লেক্ট হবে। তো এই জন্য মিন পাথ লেন্থ অফ দ্য রিফ্লেক্টেড রে টু ক্রস ব্যাক টু দ্য ফ্রন্ট সার্ফেস ইজ টুয়াইস দ্য সেল। তার মানে এটা অন এভারেজে আমরা যদি বলি যে ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো অনেক কিছু এভারেজ করে, আমরা বলতে পারি যে এটা অ্যাটলিস্ট 2W হবে। ঠিক আছে, টুয়াইস দ্য সেল উইথ হবে এই। আচ্ছা, এবং এটাকে, এবং এই যে মানে এখানে আমরা কিন্তু লাইট কনফার্মেন্ট আর অন্যান্য ভাবে করতে পারি, কিন্তু এখানে শুধু যদি আমরা র্যান্ডমাইজিং করি, তাহলে আমরা টু উইথ পাবো, মানে লেন্থটাকে বাড়াবো। এবং লাইট ট্রিপিং এর উদ্দেশ্য হচ্ছে লাইটের লেন্থটাকে বাড়ানো। মানে সে যখনই এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পাস করবে, সে যতবার পাস করবে এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে, তার লাইটের পাথ লেন্থটা বাড়বে। এবং এটাই আমাদের উদ্দেশ্য, যে পাথ লেন্থটাকে আমরা যত বাড়াতে পারি, লাইট ট্রিপিং করে আমাদের এই পাথ লেন্থটাকে বাড়াতে হবে। ঠিক আছে, এবং এই পাথ লেন্থটাকে বাড়ানোর আহ, একটা ওয়েতেও গেল যে র্যান্ডমাইজ করা, এবং এটার সাথে আমরা সারফেস টেক্সচারিং এড করতে পারি। তো সেটা আমরা আসবো, কিন্তু তার আগে এখানে যেটা বলতেছে যে ইভেন উইদাউট ইভেন সারফেস টেক্সচারিং অথবা অন্যান্য এনি আদার লাইট ট্রেপিং মেথড, আমরা শুধুমাত্র র্যান্ডমাইজিং করে এটাকে পাথলাইনটাকে 2W করে দিই। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছে যে এখন এখানে কথা হচ্ছে যে যখন, আচ্ছা এই থিটা এসটা মনে হচ্ছে কোনটা থিটা এস? আচ্ছা, now since only those rays with only আচ্ছা, এই থিটা এসটা এখানে দেখায় না, এটা কোন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে? এটা সম্ভবত চেঞ্জিং দ্য ভ্যালু অফ থিটা এস। আচ্ছা, এখানে এরা বলতেছে যে since only those rays with theta s greater than theta c can escape, only 1 by n square of the rays striking, কিন্তু নর্মালি তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য থিটা এসটাকে, থিটাটাকে গ্রেটার দেন থিটা, তাহলে এই থিটা এসটা হয়তো ওই এই অ্যাঙ্গেলটা না, এটা হচ্ছে অন্য কোনো একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে। হ্যাঁ, খুব সম্ভবত এটাকে যদি আমরা অপোজিট অ্যাঙ্গেলটা নিই, বা কোন অ্যাঙ্গেলটা যেখানে থিটা এস বোঝাচ্ছে এটা আমি ঠিক শিওর না, কারণ এখানে এটা দেখা নেই ফিগারে। কি বইয়ে কোথাও কি দেখাচ্ছে? বইটা দেখতে হবে। না, বই মনে দেখেন, এটা তো আমি বই থেকে নিচ্ছি। না, এখানে দেখায় নাই। সো মোস্ট প্রবাবলি থিটা এস বলতে আমাদের এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে যে এইটা যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে, আচ্ছা হ্যাঁ, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের যদি থিটাসটা যদি আমার এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হয়, তাহলে থিটাসটিকে অবশ্যই থিটাসের চেয়ে যদি বড় হয়, তাহলে তো সেটা টোটালি ইন্টারনাল ইফেক্ট হবে, এটা তো বোঝা যাচ্ছে। মানে জিনিসটা অনেকটা এরকম, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার এখানে যদি লাইটটা পড়ে, হ্যাঁ, এবং এটা তো অবশ্যই একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে, এটার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ধরেন থিটা সি। ঠিক আছে, তাহলে এইটাও তো আসলে
এই যে এটা যদি থিটা সিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, মানে থিটা সিটা ধরেন এখানে, এই টোটালটা যদি থিটা এস হয়, তাহলে তারা বলতেছে এখানে যে থিটা এস গ্রেটার দেন থিটা সি, তাহলে তো এই অ্যাঙ্গেলটা থিটা এস হলে এই অ্যাঙ্গেলটা থিটা এস, তাই না? এই অ্যাঙ্গেলটা থিটা এস হলে অবশ্যই অ্যাঙ্গেলটা থিটা এস হবে না নাকি? সরি, আমি যেটা বলতে চাচ্ছি, এই অ্যাঙ্গেলটা তো এটা থিটা এস, মানে ওই অ্যাঙ্গেল ও না, এটা হচ্ছে থিটা এস, এটা হচ্ছে 190 মাইনাস থিটা এস। যাই হোক, মানে এখানে আমরা যেটা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা যদি থিটা এস হয় তাহলে এটা হবে, এবং এই অ্যাঙ্গেলটা তো আসলে আমাদের ইনসিডেন্ট, মানে যেটা হচ্ছে এই দিক থেকে পড়তেছে, ভিতরের দিকে পড়তেছে, এবং এটা যত ছোট হবে তত এটা কি হবে, এটা বড় হবে। মানে এই অ্যাঙ্গেলটা ছোট হলে সে পাস করতে পারবে বাড়িতে। আচ্ছা, এখানে এই জিনিসটা, since only those rays with theta is greater than theta c can escape. আচ্ছা, only aspect of the rays tracking at the front surface will leave the same. The rest will be needed to make the second pass. আচ্ছা, এখানে আমি এই জিনিসটা আসলে শিওর না যে আসলে থিটা টা কোন অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, কারণ এখানে বলতেছে না। কিন্তু আমি যেটা আপনাদেরকে এখানে ইনটুইটিভলি যেটা বোঝাতে পারতেছি সেটা হচ্ছে যে এইখানে যখন এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে কম অ্যাঙ্গেলের, বেশি অ্যাঙ্গেলে পড়বে, তখনই সে রিফ্লেক্ট হয়ে আবার মানে ভিতরে ঢুকে যাবে। আর যদি এর চেয়ে বেশি অ্যাঙ্গেলের কম অ্যাঙ্গেলে পড়ে তখন সে কি হবে, তখন সে পাস করে চলে যাবে। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে এডিশনালি, তাহলে মানে অ্যাটলিস্ট কি হবে, তাহলে প্রত্যেকবার রিফ্লেক্ট করলে সে 2W পাত, তো সে তাকে ঘুরে আসতেই হবে অন এভারেজ, মানে মিনিমাম 2W ঘুরে আসতে হবে, কারণ সে একবার যদি বাউন্স করে যায়, মানে এখান থেকে সে একবার গেল, এখানে আসলো, এটা তো 2W হচ্ছে বড়, অবশ্যই বড়। তারপর আবার যখন সে এখান থেকে রিফ্লেক্টে আবার এখানে আসবে, আবার যখন ব্যাক করবে, মানে সেকেন্ড বার যখন সে আবার ফ্রন্ট সার্ফেসে ফেরত যাবে, তাকে অবশ্যই 2W হচ্ছে বেশি পাতি ক্রস করতে হচ্ছে। অন এভারেজ আমরা 2W ধরছিলাম, ঠিক আছে? এডিং আপ দ্য পাথ লেন্থ অফ দ্য রে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ টাইমস দে আর স্ক্যাটার্ড বিফোর লিভিং দ্য সেল। তাহলে এই যে এভাবে যে সে গেল, যে এই যে সেলটা, এটা কয়বার গেল, একবার, দুইবার, তিনবার, চারবার, তাই না? মানে একবার এখানে আসলো, একবার, দুইবার, তিনবার, চারবার, সে চারবারের পরে পাঁচবারে যখন সে গেছে, তাহলে প্রথমে লাইটটা এখানে আসলো, এইটুকু আসলো ধর অ্যারাউন্ড অফ দ্য অর্ডার অফ 2W, এইটুকু হলো আবার অফ দ্য অর্ডার অফ 2W, এটা আবার অফ দ্য অর্ডার অফ 2W, মানে তিনবার 2W, মানে 6W হচ্ছে এখানে, ঠিক আছে? তো এইভাবে এটা বাড়বে, ঠিক আছে? এইভাবে মানে এই এরিং আপ পাথ লেন্স এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে যতবারই যাবে, এবং এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এটা একটা মানে ফাইনাইট সিরিজ হবে। মানে এটা আস্তে আস্তে কনভার্স করবে সিরিজটা, মানে মিন এভারেজ লেন্থটা। তাহলে মিন এভারেজ লেন্থটাকে যদি আমরা দেখি, দ্য পাথ লেন্থ ডাব্লিউ ফর দ্য ফার্স্ট পাস এন্ড দ্য ফাইনাল পাস, মানে ফার্স্ট পাস আর ফাইনাল পাসের জন্য যদি আমরা ডাব্লিউ ধরে নিই পাথ লেন্থটা, তাহলে 2W তো অবশ্যই ইন্টারমিডিয়েট পাসের জন্য হবে, কারণ ফার্স্ট পাসে কি হচ্ছে, সে ঢুকতেছে কেমন, আর ফাইনাল পাসে সে একবার বেড়ে যাচ্ছে। কিন্তু ইন্টারমিডিয়েট যে পাস গুলো আছে, এই যে এই দুইটা এগুলোতে সে 2W করে যাচ্ছে অফ দ্য অর্ডার, ঠিক আছে? সো এখানে ওভারঅল যে পাথ লেন্থ হচ্ছে 4n² হবে, ঠিক আছে? সো এখানে আমরা যদি এভাবে দেখি যে আইডিয়াল পাথ লেন্থ এনহ্যান্সমেন্ট, এটা হচ্ছে 4n², ঠিক আছে? এবং ns টা হচ্ছে সেমিকন্ডাক্টরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তো মানে এভাবে আমার তাহলে এই 4n² অ্যামাউন্ট অফ এনহ্যান্সমেন্ট হবে পাথ লেন্থে, ঠিক আছে, বাই লাইট ট্র্যাপিং এর মাধ্যমে, ঠিক আছে? র্যান্ডমাইজ, এটা বলতে সারফেস র্যান্ডমাইজেশনের কথা বলতেছে, যে মানে এটা হচ্ছে যদি পারফেক্ট ল্যাম্বাসিয়ান সারফেস হবে, যে এরকম একটা কিছুর জন্য এটা এরকম হবে, ঠিক আছে? কিন্তু এয়ারফল যদি, আর এটা যদি ইমপারফেক্ট হয়, ইমপারফেক্টলি রিফ্লেক্টিং, তাহলে অবশ্যই কি হবে, প্রত্যেকটা পাশে একটা অ্যামাউন্ট অফ লাইট লস্ট হবে, এবং সেটা বের হয়ে চলে যাবে রিয়ার সারফেস দিয়ে, এবং এক্ষেত্রে মিন পাথ লেন্থটা রিডিউস হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। এখন আমরা আসি টেক্সচারিং। আচ্ছা, টেক্সচারিংটা কি, যে আমরা এখানে র্যান্ডমাইজিং করি বা না করি সেটা পরে কথা, কিন্তু আমরা এখন সারফেস টেক্সচার, মানে ব্যাক সাইডটাকে বা ব্যাক সার্ফেসটাকে, এটা বোথ সাইজ করা যায়, ব্যাক সার্ফেস করা যায়, ফ্রন্ট সার্ফেসও করা যায়, বা ইন্টারফেস গুলো করা যায়, মানে এটাকে এরকম একটা পিরামিডাল স্ট্রাকচারের মতো, বা একটা এরকম একটা সাইন, মানে ত্রিভুজের মতো, ট্রায়াঙ্গেলের মতো এরকম টেক্সচারিং করা হচ্ছে, ঠিক আছে? এবং এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা টিল্ট। এই প্ল্যান সারফেসের সাথে এই টেক্সচারিং এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা টিল্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে যদি দেখানো হচ্ছে যে লাইটটা যখন এখানে নর্মালি যদি পড়ে, সেখান থেকে একবার বাউন্স করে
ফ্রন্ট সার্ফেস যাবে, ওখান থেকে আবার যদি সে থিটা চেয়ে বেশি অ্যাঙ্গেলে পড়ে আবার ইন্টারনাল রিফ্লেক্ট হয়ে আবার সে টেক্সচার সার্ফেসে আসবে, তারপরে বাউন্স করে সে আবার বের হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছে যে কনসিডার এ রিয়ার সার্ফেস, এখানে যদি আমরা একটা রিয়ার সার্ফেস দেখি যেটা হচ্ছে থিটা টিল্ড অ্যাঙ্গেল আছে, এবং এটা যদি এই থিটা টিল্টের অ্যামাউন্টটা যদি হাফ গ্রেটার দেন হাফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ নর্মাল হয়, তাহলে নর্মালি ইনসিডেন্ট রেজ উইল বি রিফ্লেক্টেড ফ্রম দ্য রিয়ার সার্ফেস এট অ্যান অ্যাঙ্গেল গ্রেটার দেন থিটা সি। মানে এই থিটা টিল্টের ভ্যালুটা যদি হাফ থিটা সির বেশি হয়, তাহলে অফকোর্স তাহলে যে রেটে নর্মালি পড়লে এটা অবশ্যই কি হবে, থিটা সির চেয়ে বেশি রেঞ্জে রিফ্লেক্ট হবে। তার মানে এটা আবার টোটালি রিফ্লেক্ট, ইন্টারনাল রিফ্লেকশনের সাথে আবার ফ্রন্ট সার্ফেস থেকে রিফ্লেক্ট হয়ে আসবে। ঠিক আছে। If a ray strikes the same portion of the rear surface on the second pass, আচ্ছা, সেম পোর্শন অফ দ্য রিয়ার সার্ফেস বলতে যেটা বোঝাচ্ছে যে ওই জায়গাতেই যদি পড়ে, ঠিক আছে, ইট উইল বি রিফ্লেক্টেড অ্যাট এন ইভেন ওয়াইডার অ্যাঙ্গেল। তার মানে ওটা যে অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হচ্ছিল এখন যদি আবার ওই দিকেই পড়ে, তাহলে এটা কি হবে, তার চেয়ে ওয়াইডার অ্যাঙ্গেল হবে, কারণ এটা তো সেম পোর্শনে পড়া নেই, এটা পড়ছে অন্য একটা পোর্শনে। কিন্তু যদি এটা এই পোর্শনে পড়তো, মানে এই লাইটটা যদি আবার এই পোর্শনে এসে পড়তো, যে এই পোর্শন থেকে সব প্রথমবার রিফ্লেক্ট হতো, তাহলে এটা আরো ওয়াইডার অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হতো এবং আবার সে কি হতো, আবার রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক করতো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এবার ইভেনচুয়ালি এটা রিফ্লেক্ট হতে হতে একসময় এটা এসকেপ করে। ঠিক আছে। এখন এখানে কথা হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ, এখন আমরা দেখেন এটাকে যদি আমরা নেগেটিভ স্লোপ বা পজিটিভ স্লোপের মতো বলি, তাহলে এই যে টিল্ট অ্যাঙ্গেলটা এটা হচ্ছে পজিটিভ, এদিকে যেটা হবে নেগেটিভ, এবং এই দুটো এখানে সিমেট্রিক্যালি দেখানো হচ্ছে যে টেক্সচারিংটা, এই আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড স্লোপের যে টেক্সচারিংটা এটা কিন্তু সেম, এবং এটাকে সিমেট্রিক করতে পারেন। ঠিক আছে। এখানে যেটা বলছে ফর ইউনিফর্ম সেল উইথ, যদি এই সেল উইথটা ইউনিফর্ম হয়, both positive and negative T angle must be present so that trapped rays will eventually be reflected at a narrower angle and আচ্ছা, আর এরা যদি এবং এই যে পজিটিভ আর নেগেটিভ টিল্ট অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল হয়, দেন ইচ রে মেক্স এ মাল্টিপল অফ 4 passes অ্যাক্রস দ্য সেল। আচ্ছা, এই যে এরকম, মানে 1 2 3 4 মাল্টিপল অফ 4 passes, মিনিমাম 4টা পাস করতে হবে তাকে। ঠিক আছে। ইন দ্য ওর্স কেস, মানে ওর্স কেস হচ্ছে ডাবল বাউন্স, যেটা হচ্ছে মিনিমাম, মানে তার 4টা পাস যেটা বললাম যেটা ওর্স কেস। আচ্ছা, তাহলে ওভারঅল মিন মিন পাথ লেন্থটা এইভাবে একটা রিলেশন থেকে আসে, যেটা হচ্ছে 2 1 প্লাস 2 থিটা টিল, যেটা আলটিমেটলি হবে গেটার ইকুয়াল 4W। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এখন আমার কথা হচ্ছে যে টিল্ট অ্যাঙ্গেলটা আমি কি করবো। টিল্ট অ্যাঙ্গেলের একটা ট্রেড অফ আছে। এই ট্রেড অফটা কি, যে হায়ার হবে যত টিল্ট অ্যাঙ্গেল, হায়ার হওয়ার সাথে সাথে আমার কি হবে, এই যে আমার হায়ার পাথ লেন্থ এনহ্যান্সমেন্ট হবে ফর দ্য শর্টেস্ট পাস। ঠিক আছে। আচ্ছা, শর্টেস্ট পাসের জন্য এটা তাহলে কি হবে, মানে যে মিনিমাম যে বাউন্সটা খাবে, এই মিনিমাম নাম্বার অফ বাউন্সটা বাড়বে যদি আমি টিল্ট অ্যাঙ্গেলটা বাড়াই। অন দা আদার, আমি যদি টিল্ট অ্যাঙ্গেল কমাই বা শ্যালোয়ার অ্যাঙ্গেল করি, তাহলে এক্ষেত্রে আমার কি হবে, লঙ্গার টেক্সচার সার্ফেস পাবো, মানে এই সার্ফেসটা তখন আরো অনেক দূর যাবে। একটা হচ্ছে যে এখানে যেটা হবে যে বেশি করলে এরকম কাছাকাছি হবে, আর যদি আমি টিল্ট অ্যাঙ্গেলটা বাড়াই তাহলে এরকম আস্তে আস্তে গ্রাজুয়ালি এই সার্ফেসটা অনেক বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অনেক ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হবে সার্ফেস। আচ্ছা, এক্ষেত্রে যেটা হবে, যে তাহলে এক্ষেত্রে হায়ার প্রবাবিলিটি অফ, তাহলে শ্যালোয়ার অ্যাঙ্গেল অ্যালাউস লঙ্গার টেক্সচার সার্ফেস এন্ড হায়ার প্রবাবিলিটি অফ মাল্টিপল পাসেস। আচ্ছা, তার মানে এই যে এটার যে এই যে ইয়াটা, মানে এই যে এই পার্টটাতে বা এই যে টিল্টেড পার্টটাতে, এই টিল্টেড পার্টটাতে পড়ার চান্সটা তার বাড়বে। এখানে এরকম হতে পারে যে এটা আসলে এসে এই ঠিক এখানে পড়ে গেল, এই লাইটটা এই যে এই পয়েন্ট গুলাতে, এগুলাতে পড়ার চান্স এখানে বাড়বে না, কারণ এগুলো তো ন্যারোয়ার পাস হয়ে গেছে। আর এখানে হায়ার হলে এই যে তার স্লেটেড ফেসটা যেটা যেটা অ্যাঙ্গেল আছে সেটা বাড়বে, এবং এটা বাড়লে এখান থেকে পাস হওয়ার চান্স বাড়বে। ঠিক আছে, মানে টিল্টেড পার্টটা থেকে তার রিফ্লেক্ট হওয়ার চান্স বাড়বে। এটাই নর্মালি ইনসিডেন্ট রেস ট্র্যাকিং দ্য টেক্সচার সার্ফেস আর রিফ্লেক্টিং দ্য সেল এট অ্যান অ্যাঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে যে এই টিল্টেড সার্ফেস থেকে এটা কত অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করবে, এটা একটা রিলেশন দিচ্ছে এখানে, এটাকে গামা বা এটাকে গামাইতে বলে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, হুইচ ইনক্রিজেস দ্য পাথ লেন্থ ফ্রম সাইড টু সাইড অফ দ্য সেল। আচ্ছা। আচ্ছা, if the texture is symmetrical, then most of those rays will strike the front surface again on a face which is opposite. আচ্ছা, এই যে টেক্সচারিং গুলো যদি সিমেট্রিক্যাল হয়, এই সিমেট্রিক্যাল বলতে আমি যেটা বুঝালাম যে সেম অ্যাঙ্গেল, টিল্ট অ্যাঙ্গেল গুলো সেম হয়। ঠিক আছে, তাহলে দেন মোস্ট অফ দ্য রেজ উইল স্ট্রাইক দ্য ফ্রন্ট সার্ফেস এগেন অন এ ফেস হুইচ ইজ অপোজিট টিল্ট অফ দ্য ফেস অফ ইনটি। আচ্ছা। ও আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এখানে যদি আমরা ফ্রন্ট সার্ফেসটাকে টিল করে দিই,
তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে যেখান থেকে সে টিল্ট রেয়ার সারফেসের যে টিল্টেড পার্ট থেকে সে রিফ্লেক্ট হবে, ফ্রন্ট সারফেসে এটা অপোজিট পার্টে গিয়ে এসে পড়বে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে এখানে। আচ্ছা, সো অ্যাট দ্য মিনিমাম দ্য অনলি ডাবল পাস ইজ অ্যাভেলেবল। তো এটা এই যে মানে এরকম বলতেছে, হ্যাঁ। এখন সিমেট্রিক্যাল বলতে যেটা বোঝাচ্ছে যে এই যে এটা হচ্ছে সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল এর যে ইয়াটা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যেটা হচ্ছে যে যদি সিমেট্রিক্যাল হয়, এখন নিচে এখানে এখানে আপাতত এইটাতে দেখানো হচ্ছে যে নিচে হচ্ছে র্যান্ডমাইজ সারফেস, উপরে টিল্ট অ্যাঙ্গেল আছে, টিল্টেড সারফেস আছে বা টেক্সচার্ড সারফেস। তো এখানে যে হচ্ছে সিম্পল রিফ্লেকশন ইন স্ট্রাকচার উইথ সিমেট্রিক্যাল সারফেস টেক্সচার। সিমেট্রিক্যাল হলে যেভাবে লাইটটা পড়বে এখানে আসবে, এখানে এসে মানে টু পাশ দিয়ে বেরোয় যাবে। আর এখানে অ্যাসিমেট্রিক্যাল যদি হয়, মানে ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড স্লোপ গুলোর যদি অ্যাঙ্গেল সেম না হয়, তাহলে সার্ভিস টেক্সচারটা এই পাথ লাইনটাকে এক্সটেন্ড করবে, এখানে আসবে। তাহলে প্রথমে আসলো, আসার পরে সে এখানে মানে রিফ্লেক্ট হয়ে আবার গেল, আবার সে রিফ্লেক্ট হয়ে, মানে এত মানে এসিমেট্রিক্যাল করলে আমার এখানে দেখা যাবে যে পাথ লাইনটা ভালো বা লাইট ট্রিপিংটা ভালো হবে। ঠিক আছে, ফোর পাস ইন এ সেল উইথ এসিমেট্রিক সার্ভিস টেক্সচার। তাহলে এসিমেট্রিক সার্ভিস টেক্সচার হলে এখানে দেখা যাচ্ছে যে পাথ লাইনটা বাড়তেছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা দেখানো হচ্ছে যে এখানে শর্ট সার্কিট কারেন্ট, আসলে শর্ট সার্কিট কারেন্টটা ইনডিরেক্টলি রিপ্রেজেন্ট করে যে লাইটটা কতটা স্ট্রংলি অ্যাবজর্ব হচ্ছে, বা এখানে যেহেতু আমরা লাইট ট্রিপিং বলতেছি তার মানে লাইটটা কতবার পাস করছে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে, যত বেশি চান্স মানে পাস করবে তার অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। তো এখানে এক সাইডে আছে ল্যাম্বাসিয়াম, যেটা হচ্ছে আইডিয়ালি র্যান্ডমাইজ সারফেস, আর পলিশ তো হচ্ছে যেটা রিফ, মানে পলিশ মানে কি, এটা ফুলি রিফ্লেক্ট করবে, এটা মানে ইয়ে করবে না। মানে জাস্ট যেভাবে যে অ্যাঙ্গেলে পড়তেছে ওই অ্যাঙ্গেলে সে রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন রকম ইয়া দেওয়া আছে যে পিরামিড স্ট্রাকচার হতে পারে। পিরামিড গুলা মানে কি, পিরামিড গুলা হচ্ছে যে এরকম, যে পিরামিডটা তো আমি 2D তে আঁকলে এরকম হবে, আর যদি আপনি 3D তে দেখেন, 3D তে পিরামিডটা হবে এরকম। ঠিক আছে, এরকম 3D তে দেখলে এরকম হবে। এবং এটা ইউজুয়ালি ইনভার্টেড করা হয়। ঠিক আছে, ইনভার্টেড মানে কি, যে পিরামিডটা এইভাবে করতে হয়। ঠিক আছে, ইনভার্টেড করলে এটা দেখা যায় ইউজুয়ালি এটা বেটার ইয়ে দেয়। এবং এই যে টিল্ট অ্যাঙ্গেল গুলা এই প্রত্যেকটা এই যে এখন যদি আমরা বলি, এই প্রত্যেকটা ইন্টারফেসের সাথে একটা প্লেনের সাথে যদি চিন্তা করেন, তাহলে এই চারটা, এটাকে যদি একটা প্লেনে রাখেন, তাহলে প্রত্যেকটা ইন্টারফেসের সাথে কি হবে, প্রত্যেকটা ফেসের সাথে এই প্লেনের একটা অ্যাঙ্গেল হবে, প্রত্যেকটা ফেসের সাথে প্লেনের অ্যাঙ্গেল। এবং এই অ্যাঙ্গেল গুলাকে র্যান্ডমাইজ করলে, এখানে যেটা বলছে যে অ্যাঙ্গেল গুলোকে র্যান্ডমাইজ করলে আমার এই রিফ্লেকশনটা বা লাইট ট্রিপিংটা বেটার হবে, যত র্যান্ডমাইজ করবেন, রাদার দেন মেকিং সিমেট্রিক্যাল অর ইউনিফর্ম। ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা এখান থেকে একটু পড়ে নিয়ে। আচ্ছা, প্র্যাকটিক্যাল স্কিম হচ্ছে যে তাহলে আমরা এই ধরনের টেক্সচারিং গুলো আমরা কিভাবে করব। এটা যেটা করা যায় যে এটা হচ্ছে আমরা কিছু অ্যানাইসোট্রপিক ইচিং করতে পারি। অ্যানাইসোট্রপিক ইচিং যেটা হচ্ছে যে এই ধরনের ইচিং হচ্ছে একটা কেমিক্যাল, যেটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে একটা সার্টেন ডিরেকশন এটাকে কি করবে, ম্যাটেরিয়ালটাকে সরাই ফেলবে। ঠিক আছে, ধরেন এরকম একটা ম্যাটেরিয়াল থাকলো, এটা যদি আমি অ্যানাইসোট্রপিক এমন একটা এজ ধরি, যেটা মিলার ইন্ডাইসের ব্যাপার আছে এখানে, যে কোন ডিরেকশন বরাবর সে ক্রিস্টালোগ্রাফিক গ্রোথ ডিরেকশন, দেখা যাবে যে 111 ডিরেকশন বরাবর সে ম্যাটেরিয়ালটাকে ইচ করতেছে, বা 100 ডিরেকশন বরাবর সে ইচ করতেছে, তাহলে যেটা হবে আলটিমেটলি এই ম্যাটেরিয়ালের ভিতরে এরকম একটা গ্রুভ ক্রিয়েট হবে। ঠিক আছে, মানে ওই ইচটা যদি আমরা ইউজ করি, দেখা যাবে যে ম্যাটেরিয়ালটাকে সে ওই ডিরেকশন বরাবর সে এটাকে এচ করে ম্যাটেরিয়ালটাকে এখান থেকে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যানিসোট্রপিক এচিং। এগুলো আপনারা যখন ওই যে ফেব্রিকেশনে কোনো কোর্স করছেন যদি করে থাকেন, তাহলে শেখার কথা যে বিভিন্ন ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বরাবর ওই 111 ফেজ বরাবর হয়তো এটাকে এচ করে সে ওটাকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হতে পারে একটা। এটা হচ্ছে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। হ্যাঁ, আর পলিক্রিস্টালাইন হলে এখানে তো আসলে লেস ইম্পর্টেন্ট, কারণ পলিক্রিস্টালাইনের ক্ষেত্রে তো আসলে সার্ফেস টেক্সচারিং করে লাভ হবে না, কারণ ওটা তো বিভিন্ন ডিরেকশন মানে ক্রিস্টালাইন স্ট্রাকচারের ভিতর না। ঠিক আছে, এখানে যেটা করব যে, কারণ ওখানে যেটা হবে যে আমি ওখানে অ্যানিসোট্রপিক এচিং করতে পারবো না পলিক্রিস্টালাইনের ক্ষেত্রে, কারণ ওটাতে কোনো কারণ এই অ্যানিসোট্রপিক এচিং করতে গেলে আমার মেটেরিয়ালের পিরিওডিসিটি লাগতে হবে, এবং ক্রিস্টাল ডিরেকশনটা মানে গ্রোথটা এরকম থাকতে হবে যে ক্রিস্টালাইন স্ট্রাকচারটা কনসিস্টেন্ট হতে হবে। কিন্তু এখানে পলিক্রিস্টালাইনে যেহেতু বিভিন্ন একটু অল্প মানে গ্রেন বাউন্ডারি থাকবে, বা একটু সার্টেন ডিস্টেন্স পরে আবার ক্রিস্টালাইন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, তো এখানে আসলে ওই অ্যানিসোট্রপিক এচিং করা যাবে না। এখানে যেটা করা যায়, যেহেতু পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল গুলো থিন ফিল্ম ডিপোজিশন টেকনিকে গ্রো করা হয়, তাহলে এটা যেটা হবে যে যেই স্ট্রাকচারটার উপরে বা যেই ফেসটার উপরে আমি এটাকে গ্রো করবো, যে সাবস্ট্রেটটার উপরে, ফার্স্ট ওই সাবস্ট্রেটটাকে আমি টেক্সচার করে নিতে পারি। তারপর সেই সাবস্ট্রেট উপরে যখন এটাকে ডিপোজিট করবো, সে ফলো করবে এই সাবস্ট্রেটের প্যাটার্নটাকে, সার্ফেসের যে টেরাইনটা আছে, টেরাইনের যে প্যাটার্নটা আছে, টপোগ্রাফিটা আছে, ওটাকে সে ফলো করবে। ঠিক আছে, তো এভাবে করা যেতে পারে।
আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে টেক্সচার রেয়ার সারফেস ক্যান বি প্রিপেয়ার্ড বাই গ্রোয়িং অ্যাক্টিভ লেয়ার্স অন দ্য অফ দ্য সেল অন প্যাটার্ন সাবস্ট্রেট। মানে প্যাটার্ন করে যদি সাবস্ট্রেট আমি করি, তাহলে সেই প্যাটার্ন সাবস্ট্রেটের উপর আমি যেটাই গ্রো করবো সেটা স্ট্রাকচারটা প্যাটার্নের মতোই হবে। এটা কাইন্ড অফ একটা মোল্ডের মতো চিন্তা করতে পারেন, ঠিক আছে? তাহলে এচিং করে করা যেতে পারে অথবা এপিএক্সিয়াল মেথডে করা যেতে পারে, যেটা হচ্ছে প্যাটার্ন সাবস্ট্রেটের উপর আপনি এপিএক্সিয়াল প্রসেসে একটা স্মল লেয়ার গ্রো করতেছেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ইউজুয়ালি দ্য সাইজ অফ দ্য ফিচার অফ দ্য টেক্সচার সারফেস, এই যে তাদের যে এই যে সারফেসের টেক্সচার গুলো আছে, যে তাদের যে এই যে বললাম যে টিল্টেড যে সারফেসটা, সেটা যে লেন্থ বা ডিমেনশন গুলো, এগুলো ইউজুয়ালি মাইক্রন রেঞ্জে হবে, ঠিক আছে? যে মাইক্রন রেঞ্জে হলে এটা সমস্যা নাই সিলিকনের জন্য, কারণ সিলিকন এটা হয়তো অনেক ইউজুয়ালি 10 মাইক্রন বা মানে অ্যাটলিস্ট ফিউ মাইক্রন হবে, লেস টেন্স অফ মাইক্রন হয়। আর যদি এটা হাইলি অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল হয় যেমন গ্যালিয়াম আর্সেনাইড, এই ক্ষেত্রে আবার হচ্ছে এটা, তাহলে ওই লেন্থটাকে কমাইতে হবে, কারণ এটার ক্ষেত্রে ফিল্ম থিকনেসটা যা হবে তার চেয়ে টেক্সচার সারফেস থিকনেসটা অনেক কম হতে হবে। তা না হলে আসলে কি হবে, তা না হলে অনেকটা যেটা হবে, যেটা লাইট ওটাকে আসলে দেখবেই না, এই টেক্সচারটা থেকে দেখতেই পারবে না। কারণ খুবই স্বাভাবিক, কারণ আমরা তো আসলে যখন আর্থের উপরে দাঁড়িয়ে থাকি, আমরা কি আর্থের কার্ভ দেখতে পারি? দেখতে পারি না, কারণ আমাদের রেসপেক্টে আর্থের এই কার্ভেচারটা অনেক বেশি ওয়াইড, ঠিক আছে? সিমিলারলি এখন ধরেন আপনার এই সেলের থিকনেস হচ্ছে অনেক কম। এখন আপনি যদি এই ধরেন একটা এরকম একটা লেয়ার দিলেন, তাহলে আলটিমেটলি ওর কাছে এটা প্লেনারই মনে হয়। তো এই ক্ষেত্রে আপনাকে এই ডাইমেনশনটা ছোট করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় আমি এটা বুঝাইতে পারছি। আমার এখানে ওয়েভ লেন্থের বা পাথ লেন্থের একটা ব্যাপার আছে। তো এইভাবে জিনিসটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে এগুলা কিছু লেয়ার এখানে লেখা আছে কিভাবে করা যায়। অনেক সময় হচ্ছে গিয়া ওই আগে যেটা করলাম, যে অনেক সময় এই লেয়ারের নিচে আপনার আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনার যে লাস্ট যে লেয়ারটা থাকবে, সেখানে নর্মালি মেটাল থাকে। তো মেটালের আগে যে লেয়ারটা থাকে এখানে মেটাল থাকে। তো এখানে যেটা করা হয়, মেটালটাকে এমন ভাবে ডিপোজিট করা হয় যে মেটালটাকে সামহাও কন্ট্যাক্ট করা হয়, নিচে হচ্ছে একটা ডাইলেকট্রিক লেয়ার দেওয়া হয়। ঠিক আছে, ডাইলেকট্রিক লেয়ারটা কি করে, এই ডায়ালটিক লেয়ারটা এআরসির মতো বা রিফ্লেকশন করে, অ্যান্টি রিফ্লেকশন, মানে এটা হচ্ছে লাইটটাকে রিফ্লেক্ট করে। আর মেটাল গুলাকে এখানে কোন একটা সার্টেন গ্রুভের মতো করে এখানে কালেক্ট করার জন্য মেটাল গুলাকে এদিক দিয়ে নিয়ে সেটা এদিকে বের করে আনা হয়, ঠিক আছে? এইভাবে বের করে আনা হয়। বা হয়তো দেখা যাচ্ছে মেটালটাকে ডাইলেক্ট্রিক ভিতরে পাস করে নিয়ে আসা হচ্ছে, এইভাবে সামাও। তো এগুলো দিয়েও আমরা আসলে কি করতে পারি, লেয়ারটাকে, ম্যাগনেসিয়াম ডাইফ্লোরাইড আছে, এরকম কিছু লেয়ার আছে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এর জন্য ইউজ করা হয়, এরকম অনেক কিছুই আছে। আহ, তো এইভাবে করা হয়, ঠিক আছে? ডায়ালটিক লেয়ার ইউজ করা হয়। আচ্ছা, আচ্ছা, তো কোথায় পড়তেছিলাম জানি। ও, আমরা তো এই লাইন ইয়াতে চলে গেছি। আচ্ছা, প্র্যাকটিক্যাল স্কিম গুলো পড়লাম, প্র্যাকটিক্যাল স্কিম যেগুলো আছে এগুলো দেখলাম। আচ্ছা, দেখবো। আচ্ছা, এখন লাইট ট্রিপিং এর এফেক্টটা কি হবে ডিভাইসের উপর? দেখেন, লাইট ট্রিপিংটা কখন করা হচ্ছে, লাইট ট্রিপিং করা হচ্ছে যখন আমার এটা কখন সুবিধাটা হবে বেশি, যদি ম্যাটেরিয়ালটা খুব একটা উইকলি অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল হয়, মানে যেখানে আসলে একটা সিঙ্গেল পাসে খুব একটা ফোটন অ্যাবজর্ব হচ্ছে না। তার মানে তখন আমি এটার ভিতরে যদি প্যারালাল পাস করি, মাল্টিপল অনেকবার পাস করি, তাহলে ওটা বারবার ইয়া হবে। যেমন ধরেন আপনি একটা সাবজেক্ট পড়েন নাই ঠিক মতো। এখন এটাকে আপনি যদি, আপনাকে যদি আমি বলি যে আপনি 10টা পরীক্ষা দেন, তাহলে দেখা যাবে 10টা পরীক্ষার করতে করতে আপনি খারাপ করতেছেন, তাহলে আলটিমেটলি আপনার ওভারঅল গ্রেডটা খারাপ আসবে, ঠিক আছে? তো এরকম যে আপনি লাইটটা যদি এর ভিতরে স্ট্রংলি অ্যাবজর্ব নাই হয়, তাহলে একবার পাস হয়ে আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার যাবে, আবার আসবে। আর যদি এটা স্ট্রংলি অ্যাবজর্ব হয়, তাহলে দেখা যাবে যে প্রথম পাসে হয়তো মোটামুটি বেশ ভালো অ্যাবজর্ব হয়, তো সেকেন্ড পাসের পর আসলে খুব একটা থাকবে না, ঠিক আছে? তো এটা আচ্ছা, এখন তাহলে লাইট ট্রিপিং করলে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে আসলে ফিজিক্যাল লেন্থটা বা ফিজিক্যাল থিকনেসটা সেলের কমায় দিতে পারবে। এটা হচ্ছে একটা ওয়ে। যে ইউজুয়ালি যেটা হচ্ছে যে আমার যদি লাইট ট্রিপিং যদি আমার অপটিক্যাল পাথ লেন্থটাকে এক্স টাইম বাড়ায়, তাহলে আমি প্র্যাকটিক্যালি ফিজিক্যাল পাথ লেন্থটাকে আমি কি করতে পারবো, এক্স টাইম কমাতে পারবো, ঠিক আছে? তার মানে সেলের এক্স টাইম যদি আমি লেন্থটা কমাতে পারি, তাহলে ভলিউমটা কমবে এক্স টাইম, ঠিক আছে? ভলিউমটা যদি এক্স টাইম কমে যায়, তাহলে যেটা হবে যে আসলে বাল্ক রিকম্বিনেশন গুলা কমবে, কারণ বাল্ক রিকম্বিনেশনটা ডিপেন্ড করবে ম্যাটেরিয়ালের ভলিউমের উপর। তো যেটা থিকনেস কমে গেলে স্মলার ভলিউম হবে ম্যাটেরিয়ালের বা ওই সেলটার, তাহলে কেরিয়ারের ডিফিউশন লেন্থের দেখা যাবে যে এখন সেলের থিকনেসটা ডিফিউশন লেন্থের কাছাকাছি, বা ডিফিউশন লেন্থের রেসপেক্টে সেলের থিকনেস কমে গেছে, বা ওটার কাছাকাছি চলে আসছে। তো এক্ষেত্রে স্মল ফ্র্যাকশন অফ দ্য ফটো জেনারেটেড কেরিয়ার উইল বি রিকম্বাইন্ড বিফোর রিচিং দ্য কন্ট্যাক্ট বা ট্রান্সপোর্ট লেয়ার। সেক্ষেত্রে বাল্ক রিকম্বিনেশনটা কমবে। আচ্ছা,
তবে এখানে আরেকটা সমস্যা হবে, যেটা হচ্ছে যে রেয়ার সারফেস রিকম্বিনেশনটা বাড়তে পারে। রেয়ার সারফেস রিকম্বিনেশনটা বাড়বে কেন? কারণ আমরা এখানে যদি উইদাউট লাইট ট্র্যাপিং থাকতো, তাহলে আমরা বুঝছিলাম যে সিঙ্গেল পাসের ক্ষেত্রে ইউজুয়ালি লাইটটা কিভাবে অ্যাবজর্ব হয়, এখান থেকে অ্যাবজর্ব হয়ে আস্তে আস্তে ইয়ে হয়ে রিফ্লেক্ট করার পরে পাস করে বের হয়ে যাচ্ছে। তার মানে লাইটের অ্যাবজর্ব হওয়ার এখানে চান্সটা বেশি। যদি স্ট্রংলি অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল হয় তাহলে এখানে বেশি অ্যাবজর্ব হবে ফ্রন্ট সার্ফেসের কাছাকাছি, তারপর আস্তে আস্তে সে গিয়ে ব্যাক সার্ফেসের কাছে হয়তো খুব একটা অ্যাবজর্ব হবেই না। কিন্তু যদি এটা এখন মানে এটা তাহলে একটা কি আছে, এটা অ্যাবজর্পশন প্রোফাইলটা দেখলে আমরা দেখবো যে এরকম, ঠিক আছে। কিন্তু যদি এটা আমার লাইট ট্র্যাপিং স্ট্রাকচার হয়, তাহলে দেখা যাবে যে অ্যাবজর্পশন প্রোফাইলটা মোরলেস এরকম, মানে মোরলেসটা কিরকম যে হয়তো এরকম হতে পারে, বা মানে ইউনিফর্ম, মোরলেস ইউনিফর্ম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে ব্যাক সার্ফেসেও অনেক কেরিয়ার জেনারেশন হবে। তো যখনই সার্ফেসের কাছে যখন কেরিয়ার জেনারেশন হবে, তার মানে এখানে কি হবে, ওই কেরিয়ার গুলা, এক্সেস কেরিয়ার যখনই থাকবে সার্ফেসের কাছে, তারা সার্ফেস রিকম্বিনেশন করার চেষ্টা করবে, ঠিক আছে। তার মানে এখানে সার্ফেস রিকম্বিনেশনটা বাড়তে পারে, ঠিক আছে। এবং রেয়ার সার্ভিসে এটা হওয়ার চান্স বেশি, কারণ এখানে রেয়ার সার্ভিসে তখন বেশ ভালো অ্যামাউন্ট অফ কেরিয়ার জেনারেট হতে পারে যদি লাইট ট্রিপিং হয়। তো এই জন্য আমাদের ভালো কোয়ালিটির রেয়ার সার্ভিস রাখতে হবে, যেখানে আমার ডিফেক্ট বা স্টেপ স্টেট কম আছে, এই ধরনের, ঠিক আছে। এবং হাই হাই অপটিক্যাল রিফ্লেক্টিভিটি থাকতে হবে। আচ্ছা, বাল্ক রেজিস্টিভিটিও কমবে। কারণ বাল্ক রেজিস্টিভিটি কমার কারণ হচ্ছে এখানে ফার্স্ট অফ অল ভলিউম কমে গেছে। মেটেরিয়ালের ভলিউম কমে গেলে তো অবশ্যই আমার রেজিস্ট্যান্স কমবে। কারণ হচ্ছে গিয়া রো আর ইকুয়াল টু রো এল বাই এ। সো এল কমতেছে এবং এও কমতেছে, সবকিছু মিলে আলটিমেটলি আমার রেজিস্ট্যান্সটা কমবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু আমার এখানে একই ভলিউম, এখন দেখেন আপনি যদি এটার ভলিউম কমায় ফেলেন, তাহলে কেরিয়ার ডেন্সিটি কিন্তু বাড়তেছে, ঠিক আছে। কেরিয়ার ডেন্সিটি বেড়ে যাবে, কারণ আপনি একই অল্প ভলিউমে এখন সেম অ্যামাউন্ট অফ কেরিয়ার জেনারেট করতে পারবেন লাইট টেপিং এর থ্রুতে। তো দেখা যাবে যে আমার কন্ডাক্টিভিটিটাও বাড়বে, মানে মেটেরিয়ালের রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি এগুলো যেহেতু তখন চেঞ্জ হচ্ছে, তো দেখা যাচ্ছে যে মেটেরিয়াল ওভারঅল রেজিস্ট্যান্সটা কমে যাবে, রেজিস্টিভ লসটা কমে যাবে, ঠিক আছে। আবার এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে ওজেটা বাড়বে। ওজেটা কেন বাড়বে? কারণ ওজের রিকমেন্ডেশনটা ডিপেন্ড করে কেরিয়ার ডেন্সিটির সাথে। যত হাই কি হবে এই ওজের প্রসেসটা তত ডমিনেট হবে, ঠিক আছে। অ্যাভেলেবিলিটি অফ কেরিয়ারের সাথে ওজের প্রসেসটা বাড়ে। আচ্ছা, এখন তাহলে এখন আমরা যদি একটু থিওরিটিক্যালি কম্পেয়ার করি যে লাইট ট্র্যাপিং আর কনসেন্ট্রেশন, দুটা কি কম্পারিজনটা কেমন হয়। থিওরিটিক্যালি যদি চিন্তা করি যে ধরি দুইটা সেল একই অ্যামাউন্ট অফ লাইট পাচ্ছে, মানে একই অ্যামাউন্ট অফ লাইট মানে হচ্ছে যে ধরেন ধরেন আপনার এখানে ইউজুয়ালি ধরেন 100টা ফোটন আপনি চাচ্ছেন, ঠিক আছে। 100টা ফোটন আপনি চাচ্ছেন যে আপনার সেলের ভিতরে অ্যাবজর্ব হোক। এখন একটা হতে পারে যে আপনার কাছে অ্যাকচুয়ালি আপনি কনসিডারেশনের থ্রোতে 100টা ফোটন দিতে পারেন ম্যাটেরিয়ালের ভিতরে, ঠিক আছে, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে না, আপনি আসলে 100টা ফোটন এখানে দিবেন কিভাবে দিয়ে, মানে 100টা ফোটন এর ভিতরে অ্যাবজর্ব হবেই। একটা হচ্ছে যে না, এটা আমি কোনো লাইট ট্রিপিং করিনি, আমি 1000 ফোটন এর ভিতরে পাঠাবো, সেখান থেকে সে 100টা অ্যাবজর্ব করে সে লাইটটা চলে যাবে সিঙ্গেল পাস দিয়ে। এটা হতে পারে একটা। আরেকটা হতে পারে যে না, আমি এখানে ধরো 200 ফোটন পাঠাইলাম, সে 200 ফোটন থেকে সে এখানে বারবার ট্র্যাপ হয়ে গেল, তারপরে মাল্টিপল পাসের মাধ্যমে সেখান থেকে 100 ফোটন অ্যাবজর্ব করে বাকি 100 ফোটনকে বাইর করে দিল, ঠিক আছে। তাহলে দুইটারই আলটিমেট সেলের রেসপেক্টে এফেক্টটা কি, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য সেল, ফটোভোল্টাইক সেল, সে 100 ফোটন অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া অ্যাবজর্পশনের রেসপেক্ট, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখন পাথ লেন্থ মানে প্র্যাকটিক্যালি ভলিউমের রেসপেক্টে চিন্তা করি, যদি আমি এই লাইট ট্রিপিং করি, তাহলে এক্স টাইম আমি কি করতে পারবো, লেন্থটাকে কমে ফেলতে পারবো, ঠিক আছে। তার মানে আমার সেলের থিকনেস কিন্তু এক্স টাইম কমে যাবে, ঠিক আছে। তাহলে যেখানে আমার বাল্ক, তাহলে দ্য সেলস হ্যাভ দ্য সেম, যদি বাল্ক রিকম্বিনেশনটা ইম্পর্টেন্ট হয়, তাহলে সেল শুড পারফর্ম একটু। ও আচ্ছা, এখানে আবার একটা কাহিনী আছে। পরে এখানে সেল হ্যাভ দ্য সেম ভলিউম এন্ড দ্য সেম এভারেজ ফটোগ্রাফি। ও আচ্ছা, যেহেতু এখানে অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন করতেছে, ওটা আমি যেটা বলবো ওটা আরো ইভেন বেস্ট বেটার কেস। কিন্তু এখানে এরা যেটা করতেছে যে এরা আসলে সেলটাকে ঠিকই রাখতেছে, মানে সেলের ডাইমেনশনটা সেম রাখতেছে। মানে একই সেলকে আপনি লাইট টেপিং এর মতো চিন্তা করতে পারবেন, আবার একই সেলকে আপনি কনসেন্ট্রেশন ইউজ করবেন, ঠিক আছে, মানে ধরতেছে এখানে এরকম। আচ্ছা, তো এখানে যদি সেলটা ঠিক থাকে তাহলে আসলে কি হবে, মানে সেলের লেন্থটা সেম, তাহলে সেলের লেন্থ সেম হলে ভলিউমটা সেম, তাহলে ফোটন ফ্লাক্স ডেন্সিটি সেম, কারণ ওখানে 100 ফোটন অ্যাবজর্ব হচ্ছে কনসেন্ট্রেশনের থ্রুতে, এখানেও লাইট ট্রিপিং এর থ্রুতে 100 ফোটনই অ্যাবজর্ব হচ্ছে, তার মানে ভলিউমটা সেম হলে ফোটন ফ্লাক্স ডেন্সিটিটাও সেম হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি বাল্ক রিকম্বিনেশনটা ইম্পর্টেন্ট হয়,
অনলি বাল্ক রিকম্বিনেশনটা যদি ইম্পর্টেন্ট হয়, ইন দ্যাট কেস তারা ইকুইভ্যালেন্টলি তারা কি করবে, পারফর্ম ইকুইভ্যালেন্টলি। কেন? কারণ হচ্ছে বাল্ক তো সেলের মাঝখানে হচ্ছে, তো এখানে আসলে তো সেল তো আর এটাকে ডিস্টিংগুইশ করতেছে না যে এই 100 ফোটন কিভাবে সে আসতেছে, সে কনসেন্ট্রেশনের থ্রুতে অ্যাবজর্ব হচ্ছে নাকি লাইট ট্র্যাপিং এর থ্রুতে আসতেছে। বাল্কের ভিতরে যদি হয়, বাল্ক রিকম্বিনেশন যদি হয়, তাহলে এক্ষেত্রে খুব একটা ডিস্টিংগুইশ করবে না। ঠিক আছে? কিন্তু যদি আমার লাইট ট্র্যাপিংটা, যদি আমার সারফেস রিকম্বিনেশনটা ইম্পর্টেন্ট হয়, তাহলে কি হবে? সারফেস রিকম্বিনেশন কি করবে লাইট ট্র্যাপিং? ইউজুয়ালি যেটা করবে যে ব্যাক সারফেসের ক্ষেত্রে মোর কেরিয়ার জেনারেট করাবে। কারণ হচ্ছে যেহেতু এটা বারবার ট্র্যাপ হয়ে আবার আমার সারফেসের কাছে এটা অ্যাবজর্পশন হওয়ার চান্স এখন আগের চেয়ে বাড়বে। ঠিক আছে? তাহলে হায়ার নাম্বার অফ রিফ্লেকশন পার জেনারেশন ইভেন্টের কারণে দেখা যাবে মোর কেরিয়াস আর লাইকলি টু বি জেনারেট নিয়ার দ্য রিয়ার সারফেস, এবং এখানে সারফেস রিকম্বিনেশনটা হবে গ্রেটার। তাহলে সারফেস রিকম্বিনেশন যদি এরকম হয় যে ডোমিনেন্ট প্রসেস, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে একই অ্যামাউন্ট অফ ফটো জেনারেশনের জন্য, নো ম্যাটার হোয়াট এভার দ্য প্রসেস, লাইট কনফাইনমেন্ট হোক অথবা কনসেন্ট্রেশন হোক, এক্ষেত্রে হয়তো লাইট ট্রিপিং এর পারফরমেন্সটা খারাপ হবে। ঠিক আছে? এখানে যদি থিওরিটিক্যালি চিন্তা করি যে ম্যাক্সিমাম ক্রিটিক্যাল পাওয়ার ডেন্সিটি এনহ্যান্সমেন্ট অ্যাভেলেবল উইথ লাইট ট্রিপিং ইজ সেম এজ দ্য অ্যাভেলেবল উইথ দ্য কনসেন্ট্রেশন। তার মানে আপনি যদি এটাকে করেন, তাহলে এটা ম্যাক্সিমাম অফ 4 স্কয়ার বাই sin থিটা, থিটা ইজ দ্য হাফ অ্যাঙ্গেল সাপ্লিমেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে থিওরিটিক্যালি দুটোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারবেন না। কিন্তু প্র্যাকটিক্যালি it is harder to achieve higher enhancement ratio with light trimming than to achieve with higher concentration factor. ঠিক আছে? পাওয়ার ডেন্সিটি এনহ্যান্সমেন্টটা আসলে কনসেন্ট্রেশন দিয়ে যতটা ইজিলি করা যাবে, লাইট ট্রিপিং দিয়ে করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা মনে হয় আমাদের শেষ ছিল। আর ফটো রিসাইক্লিং, এটা তার দরকার নেই, এটা আহ, করার দরকার নেই। এটুকু, এগুলো হচ্ছে আমাদের হাতে আছে, সেগুলো দিয়ে আমরা এটাকে চেস করতে পারবো। আচ্ছা, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আপনার কথাটা খুবই স্লো, মানে স্লো শোনা যাচ্ছে ভয়েসটা। মাইকের কাছে থেকে কথা বলুন। আপনার কথা এখনো একই শুনতেছি। নাকি আমার ইয়ারফোনের সমস্যা? ও আচ্ছা, দাঁড়ান, এই আমার। হ্যাঁ, বলেন তো এখন। হ্যাঁ, কোয়েশ্চেন তো, এটা তো মাস্টার্স কোয়েশ্চেন তো আসলে এখনো বলা যাবে না যে কি ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে? কারণ আপনাদের যে জিনিসগুলো পড়ানো হচ্ছে এবং আপনাদের সুবিধা হচ্ছে এগুলো সবগুলো রেকর্ডিংও আছে, সবই আছে। হ্যাঁ, so আমি